রূপকথার যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে বিছানায় শোয়া অবস্থায় আবিষ্কার করলো। তার শিয়রে বসে তার বান্ধবী আমিয়া। রূপকথা জ্ঞান ফিরতেই বলতে থাকে, আমার আহনাফ কোথায়? আমাকে আহনাফের কাছে নিয়ে চলো। ওর নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। ওই নির্দয়রা ওকে কত বাজেভাবে মেরেছে। তুই শান্ত হ রূপ, আহনাফ ভাইয়া আর নেই। রূপকথা খেপে গিয়ে বলে। চুপ, একদম চুপ। আমিয়া বুঝতে পারে না কিভাবে বোঝাবে রূপকথাকে। রূপকথা যে এখন কোনো কিছুই বোঝার অবস্থায় নেই। তবুও আমিয়া বলল, তুই নিজেকে প্লিজ সামলা। রূপকথা অস্থির হয়ে উঠতে লাগলো। আমিয়া রূপকথাকে কিছুতেই সামলাতে পারল না। বাইরে সাগর এবং মান্না বসে আছে দুর্জয়ের অপেক্ষায়। ছেলেটা সেই যে বেরিয়েছে এখনো আসার খোঁজ নেই। দুজনেই বেশ চিন্তিত তার জন্য। দুর্জয় যে রেগে মেগে বেরিয়েছে তাতে বোঝাই যায় সে আজ দক্ষযজ্ঞ বাঁধিয়েই ছাড়বে। আহনাফের এই পরিণতি তো বন্ধু হিসেবে তারাও মেনে নিতে পারছে না, কিন্তু কিছু যে করার নেই। এই সময় মাথা ঠান্ডা রাখতে হবে। তারা এই ব্যাপারটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দিতে চাচ্ছে, কারণ আসল সত্য সামনে এলে তারা সবাই বিপদে পড়তে পারে, এমনকি পুলিশ কেসেও ফেঁসে যেতে পারে। তাদের এহেন ভাবনার মাঝে দুর্জয় হন্তদন্ত ভয়ে ফিরে এলো। তাকে আসতে দেখেই সাগর এগিয়ে এসে বলল, ওই বাপ্পির কোনো খোঁজ পেলি? না, ওর খোঁজ আমি পাইনি। জানি না শহরের বাচ্চাটা কোথায় গিয়ে লোকাইছে। খুঁজে পেলে তো ওকে এক কোপে শেষ করে দিতাম। আহনাফের কথা মনে পড়ে যায়। তার বন্ধুকে এভাবে হারানো তার জন্য কষ্টের। শেষবারের মতো কথাও বলার সুযোগ দিল না। ছেলেদের কাঁদতে নেই সেই নিয়তি আর মানতে পারল না দুর্জয়। আহনাফের কথা ভেবে তার দুই চোখ বেয়ে অশ্রু নামলো। এরই মধ্যে কয়েকজন ওটি থেকে আহনাফের লাশ নিয়ে বাইরে এলো। উদ্দেশ্য এই লাশ মর্গে নিয়ে যাওয়া। দুর্জয় সেদিকে তাকালো। রূপকথা দৌড়ে ছুটে এসে আহনাফের লাশকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। উন্মাদের মতো বলতে লাগলো, হেই আহনাফ, তাকাও আমার দিকে। আহনাফ কোনো সাড়া দেয় না। কিভাবে সাড়া দেবে? সে যে আর সাড়া দেওয়ার মতো অবস্থায় নেই। রূপকথা বলতে লাগলো, ও বুঝেছি, আমার উপর অভিমান করেছো তাই না? আমি তোমাকে এতদিন এড়িয়ে চলেছি জন্য তার শোধ এইভাবে তুলছো? সেই দিন যে বলেছিলে নিজের জীবন দিয়ে হলেও ভালোবাসার প্রমাণ দেবে, সেটাই করতে চাইছো? এইভাবে প্রমাণ দিতে হবে না তোমায়। আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। প্লিজ প্লিজ আমার কাছে ফিরে আসো আহনাফ। আমি আর রূপকথার কাছে এসে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে। এমন করিস না রূপ, শান্ত হ। দুর্জয়ের হঠাৎ ভীষণ রাগ হলো। সে এদিকে এগিয়ে এসে বলল, তোমাদের নাটক শেষ হয়েছে? আমিয়া অবাক চোখে তাকায় দুর্জয়ের দিকে। রূপকথা তখনও তার পানে তাকায়নি। তার দৃষ্টি আহনাফের নিথর দেহের প্রতি নিমগ্ন। দুর্জয় রূপকথার দিকে আঙুল তুলে বলে, আহনাফের মৃত্যুর জন্য তুমি দায়ী। আহনাফ তোমাকে কত ভালোবাসতো, কিন্তু তুমি সেই ভালোবাসা বোঝোনি। এর মানে কি দুর্জয়? আপনি কেন আমার বান্ধবীকে দোষ দিচ্ছেন? ওর কি দোষ এতে? তোমরা মেয়ে জাত, তোমরা ভালোবাসার মূল্য বোঝো না। ভালোবাসা তোমাদের কাছে ছেলে খেলা। আহনাফ রূপকথাকে কতটা ভালোবাসতো, আর রূপকথা কি করলো? ওকে অপেক্ষা করালো বারংবার, যার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আহনাফ তোর পেছে। রূপকথা এতক্ষণে কথা বলে, আমি আহনাফকে ভালোবাসতাম, এখনো বাসি। আমার ভালোবাসাকে নাটক বলবেন না একদম। আপনার মুখে এই কথা মানায় না। আপনার জন্য আমার সাথে আহনাফের মনোমালিন্য হয়েছে। অবস্থা বেগতিক দেখে সাগর এগিয়ে এসে বলে, এসব ঝামেলা বন্ধ করো তোমরা। আহনাফ আর আমাদের মাঝে নেই, আর তোমরা একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করতে ব্যস্ত। রূপকথা চুপ থাকে, কিন্তু আমি আর দুর্জয়ের উদ্দেশ্যে বলে, আপনার এই ভুল ধারণা আমি খুব শীঘ্রই ভেঙে দেব। আপনাকে বুঝিয়ে দেব মেয়েরাও ভালোবাসতে পারে, তারাও নিজের ভালোবাসার জন্য সব করতে পারে। মিলিয়ে নেবেন আপনি। দুর্জয় রক্তিম চোখে আমিয়ার দিকে তাকিয়ে দেখতে পাই তার চোখে অসীম জেদ, যা তাকে নাড়িয়ে দেয়। দ্রুত সে নিজেকে সামনে নিয়ে স্বগোক্তি করে বলে, এই মেয়ে এক নাম্বার প্রতারক। এর কথা কিছুতেই শোনা যাবে না, ভুলও চলবে না। এ আমায় কিভাবে বোকা বানিয়েছে। আহনাফের লাশ তাই গ্রামের বাড়ি মানিকগঞ্জে নিয়ে আসা হয়েছে। দুর্জয়, সাগর, মান্না সবাই এখানে এসেছে। রূপকথা ভীষণ অসুস্থ হয়, তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। যদিও দুর্জয়ের কাছে সবটা নাটক মনে হয়েছে।
আহনাফের মা বাবা, বড় ভাই, ভাবি আর একমাত্র বোন সবাই কান্নায় ভেঙে পড়েছে। দুর্জয় নিজের কাঁধে নিজের বন্ধুর লাশ বহন করে আর প্রতিজ্ঞাবদ্ধ হয় এর প্রতিশোধ সে নেবে। যারা আহনাফকে মেরে ফেলেছে তাদের সবাইকে সে শেষ দেখেই ছাড়বে। তাদের সবাইকে সে মৃত্যুর পথে পৌঁছে দেবে নিজ দায়িত্বে। দুদিন পর রূপকথা আজ একটু সুস্থ বোধ করায় জেদ ধরে আহনাফের কবর দেখতে যাবে। তার জেদের কাছে পরাস্ত হয়ে আমিয়া তাকে নিয়ে এসেছে মানিকগঞ্জে। কবরস্থানে মেয়েদের প্রবেশের অনুমতি নেই, তাই রূপকথা বাইরে থেকেই দেখে চলেছে। কান্না পাচ্ছে ভীষণ তার, তবুও আজ সে কাঁদছে না, বরং সে শুধু আরক্তি নিয়ে দেখছে। রূপকথাও আজ এখান থেকে প্রতিজ্ঞা করে নেয়, যারা তোমার থেকে আমাকে আলাদা করেছে তাদের সবাইকে আমি দেখে নেব। এদিকে দুর্জয় আহনাফের বড় ভাইয়ের সাথে কবরস্থানের সামনে উপস্থিত হয়। তাদের দেখে ফেলে। আমিয়া দুর্জয়কে দেখে তার দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকায়। দুদিনেই লোকটা কত শুকিয়ে গেছে। দুর্জয় এগিয়ে এসে বলে, তোমরা আবার কোন নতুন নাটক করতে এসেছো? নাটক করতে নয়, নিজের ভালোবাসার মানুষটাকে শেষবার দেখতে এলাম দূর থেকে। ও নিশ্চয়ই এখন খুব শান্তিতে ঘুমাচ্ছে, তাই না? দুর্জয় ঠেস মেরে বলে, হ্যাঁ, বেঁচে থাকতে তো ওকে শান্তি দাওনি, তাই এখন ওকে মরে গিয়েও শান্তি খুঁজতে হচ্ছে। আমিয়া বলে ওঠে, আপনি কথায় কথায় রূপকে অপমান করা বন্ধ করুন। আপনি বুঝবেন না ভালোবাসা হারানোর কষ্ট কি। তবে দেখবেন একসময় ঠিকই ভালোবাসার মূল্য বুঝতে পারবেন। সেদিন বুঝতে পারবেন রূপকথার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। দুর্জয় তার কথার কোনো গুরুত্ব না দিয়ে কবরস্থানের ভেতরে প্রবেশ করে। আহনাফের কবরের সামনে গিয়ে বলে, তোর খুনিতে রক্ত দিয়ে আমি তোর কবর ভরিয়ে দেব, কথা দিলাম। যারা যারা তোকে মেরেছে তাদের সবার রক্ত তোর কবরে ভিজে উঠবে। তার পাশে দাঁড়ানো আহনাফের ভাই এ কথা শুনে আঁতকে ওঠে। দূরে দাঁড়িয়ে আমিয়া বলে, সবাই এখন প্রতিশোধের নেশায় আচ্ছন্ন, কিন্তু এর মধ্যে আমি এক নতুন নেশা ছড়াতে চাই, ভালোবাসার নেশা। আহনাফের মৃত্যুর পর 1 মাস অতিবাহিত হয়ে গেছে। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। এই 1 মাসে অনেক কিছুই বদলে গেছে। রূপকথার শোক কাটিয়ে ওঠার চেষ্টারত, কতটা উঠতে পেরেছে জানে না, তবে আগের মতো আর আহনাফের মনে করে সে কাঁদে না। নিজেকে শক্ত খোলসে আবৃত করে রেখেছে। দুর্জয়ও হম্বিতম্বি ছেড়ে অনেকটা শান্ত হয়েছে। বাপ্পি বা তার গ্যাংয়ের কোনো খোঁজ নেই। 1 মাস হলো। 1 মাসে দুর্জয় সব রকম খোঁজ লাগিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। তবে সে হাল ছাড়ার পাত্র নয়, শান্ত মস্তিষ্কে খোঁজ চালিয়ে যায়। দুর্জয় এবং রূপকথা দুজনেই দুই প্রান্তের মানুষ, তবে একটা বিষয় তাদের মিল সম্পূর্ণ আছে। দুজনের চোখেই জলজল করছে প্রতিশোধের আগুন, যা নিভবে শুধুমাত্র আহনাফের হত্যাকারীদের চরম শাস্তি দেওয়ার মাধ্যমে। রূপকথার বোঝার পড়াটা আরও অনেক বেশি। যারা তার সম্মানের দিকে হাত দিয়েছে তাদের নিকৃষ্ট অবস্থায় সে করবে, সাথে নিজের ভালোবাসা হত্যাকারীদের দেখে নেবে। এই তার পণ। আমি আজ 2 দিন পর ভার্সিটিতে পা রাখলো। ইদানিং কোনো কিছুই তার ভালো লাগে না। আহনাফের মৃত্যুর পর রূপকথা কেমন জানি বদলে গেছে, আর আগের মতো তার সাথে মেশে না, খুব একটা কথাও বলে না। সারাক্ষণ জানি কী সব ভাবনায় ডুবে থাকে। আমি আর রূপকথার পরিবারের থেকে শুনেছি বাড়িতেও সে এমন চুপচাপ এবং একাকী থাকতেই পছন্দ করে। এসবের মধ্যে আমিয়া বড্ড একা হয়ে পড়েছে। দুর্জয় তো তার দিকে ফিরেও তাকায় না। কতবার সে দুর্জয়ের সাথে আগ বাড়িয়ে কথা বলার চেষ্টা করেছে এই 1 মাসে, বিনিময়ে শুধু জুটেছে অবহেলা আর অপমান। আমিয়া তবুও হাল ছাড়েনি। এত সহজে হাল ছাড়ার মেয়ে সে নয়। আজ ভার্সিটিতে আমিয়া নিজের হাতে কাবাব বানিয়ে এনেছে। দুর্জয়ের এক বন্ধুর মাধ্যমে আমিয়া জানতে পেরেছিল সে কাবাব খেতে অনেক পছন্দ করে। এটা জানার পর তার ইচ্ছা জাগে দুর্জয়কে কাবাব বানিয়ে খাওয়ানোর, কিন্তু সে যে রান্নায় একদম পারে না। তারপরেও ফোনে দেখে দেখে অনেক কষ্টে বানিয়েছে। আসার সময় খেয়ে দেখেছে খুব একটা ভালো না হলেও খারাপ হয়নি, খাওয়া যায়। তাই মনে অনেক আশা নিয়ে দুর্জয়ের জন্য নিয়ে এসেছে এই খাবার। ভার্সিটিতে এসে চারিদিকে তন্ন তন্ন করে দুর্জয়কে খুঁজে আমিয়া, কিন্তু কোথাও তার খোঁজ পায় না। তবে দেখতে পাওয়া যায় দুর্জয়ের বন্ধু সাগরকে। তাকে দেখে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, দুর্জয় কোথায়? এসেছি থেকে ওকে দেখছি না। সাগর আমিয়ার দিকে তাকিয়ে বিরক্ত সহিত বলে, দুর্জয়ের সাথে তোমার কি কাজ? তুমি কেন ওর পিছনে পড়ে আছো? বুঝতে পারো না ও তোমার উপস্থিতিতে বিরক্ত হয়? আমিয়া ম্লান হেসে বলে, আপনি নিশ্চয়ই কখনো কাউকে ভালোবাসেননি,
তাই আপনি বুঝবেন না। তোমার ভালোবাসাটা স্যালুট জানাতে হয়। দুর্জয়কে ভালোবাসার কথা বলে অন্য একটা ছেলের সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছ, আর এখানে সব নাটক করে চলেছো। তোমার মধ্যে কি এতটুকু লজ্জা অবশিষ্ট নেই? না, নেই। ভালোবাসতে নির্লজ্জ হতে হয়। সাগর আমিয়া নামক মেয়েটাকে একদম সহ্য হয় না। এতদিনে সে শতভাগ নিশ্চিত হয় দুর্জয় কেন আমিয়ার উপর এত বিরক্ত। এমন গায়ে পড়া মেয়েকে কোনো ছেলেই পছন্দ করে না। সাগর স্পষ্ট করে জানিয়ে দেয়, দুর্জয় এর থেকে দূরে থাকো, এটাই তোমার জন্য ভালো হবে। ও যদি রেগে যায় তাহলে কিন্তু নারীর জন্য তোয়াক্কা করবে না। বলেই সাগর গটগট পায়ে স্থান ত্যাগ করে। সাগরের যাওয়ার পর দুর্জয় একটা বাইক চেপে ঠিক সেখানেই চলে আসে এখানে আমিয়া দাঁড়িয়েছিল, কারণ সাগরের সাথে এই স্থানে তার দেখা করার কথা। হেলমেট নামিয়ে সাগরকে না দেখে আমিয়াকে দেখে দুর্জয় যার প্রণয় বিরক্ত হয়। পুনরায় হেলমেট পরে বাইক স্টার্ট দিবে তার আগেই আমিয়া দুর্জয় বাইকের সামনে এসে দাঁড়ায়। দুর্জয় বলে ওঠে, সমস্যাটা কি? আমিয়া নিজের হাতে বানানো কাবাবটা দুর্জয়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমি নিজের হাতে আপনার জন্য এটা বানিয়েছি। শুনেছি কাবাব আপনার অনেক প্রিয়। খেয়ে দেখুন তো কেমন হয়েছে। দুর্জয় খুব শান্ত ভঙ্গিতে বাইক থেকে নেমে দাঁড়ালো। অতঃপর হেলমেট খুলে বাইকে রেখে হাত বাড়িয়ে আমিয়ার হাত থেকে টিফিন বক্সটা নিয়ে নেয়। আমিয়ার চেহারায় খুশি ছটাক দেখা যায়, তবে শীঘ্রই এই খুশি মিলিয়ে যায়, কারণ দুর্জয় তার আনা টিফিন বক্সটা খুবই নির্দয়তার সাথে দূরে ছুঁড়ে ফেলে। আমিয়ার বানানো খাবার মাটিতে গড়াগড়ি খায়। আমিয়া এই ধাক্কা সামলে ওঠার আগেই দুর্জয় চেঁচিয়ে বলে, ইউ চিপ গার্ল, তুমি ভাবে কি করে তোমার হাতের রান্না আমি খাবো? নিজেকে কি মনে করো তুমি? আমার কাছে তুমি কেবলমাত্র একটা বেহায়া কান কাটা মেয়ে যে আমার পিছনে চিপকে আছে। আর কত অপমান করলে তুমি আমাকে রেহাই দেবে? ইয়ার, সেলফ রেসপেক্ট বলতে তোমার মাঝে কিছু নেই? কই, তোমার বান্ধব রূপকথা তো এরকম না। তার থেকে তো কিছু শিখতে পারতে। কি ভাবছো এভাবে একটা ছেলের পেছনে পড়ে থাকলে, নিজের সম্মান বিসর্জন দিয়ে তার পেছনে বিহার মতো পড়ে থাকলে মন পাওয়া যায়? এমন ভাবনা তুমি ভুল ভাবছো। আমার তোমার উপর কেবলমাত্র একটাই অনুভূতি আছে, আর সেটা হলো বিরক্তি। তাই ভালো হবে তুমি আমার আশা বাদ দিয়ে তোমার বাগদত্তার ওপর ফোকাস করো। বলেই ত্রস্ত পায়ে বিদায় নেয়, পেছনে ফেলে রেখে যায় অশ্রুসিক্ত নয়নের এক নারীকে। এদিকে এমন চিৎকার চেঁচিমেচি শুনে সেই স্থানে অনেক জটলা লেগে যায়। অনেক স্টুডেন্ট আমিয়ার এই অপমানের সাক্ষী হয়। এত ভিড়ের মাঝে একজনকে দেখে আমিয়া চমকে ওঠে। শুভ্র এগিয়ে আসে আমিয়ার কাছে, ভীষণ শান্ত গলায় প্রশ্ন করে, কি হয়েছে এখানে? আমিয়া সেই প্রশ্নের কোনো জবাব না দিয়ে স্থান ত্যাগ করে। রূপকথা আমিয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে। কিছু ব্যাচমেটের মাধ্যমে সে তখনকার ঘটনাটা জানতে পেরেছে, যা তাকে ভীষণ রাগিয়ে দিয়েছে। আমিয়ার মুখোমুখি হয়ে সে আমিয়াকে শাসিয়ে বলে, তুই কিভাবে এত শিট হলি আমিয়া? কিভাবে এমন একটা কাজ করলি? আমারই তো ঘটনাটা শুনে লজ্জা লাগছে। ভার্সিটির সবাই তোকে নিয়ে হাসছে। আমি পরোয়া করি না। আমিয়ার স্পষ্ট জবাব। রূপকথা বিরক্ত হয়ে বলে, ওই দুর্জয়ের মধ্যে এমন কি দেখলি যে ওর পেছনে এভাবে পড়ে আছিস? তুই আহনাব ভাইকে কি দেখে ভালোবেসেছিলি রূপ? ভালোবাসা কোনো কিছু দেখে হয় না, এমনিই হয়ে যায়। এটাকে ভালোবাসা বলে না আমিয়া। ভালোবাসার অর্থ শুধু আই লাভ ইউ এই শব্দে সীমাবদ্ধ নয়। ভালোবাসার অর্থ সম্মান, ভালোবাসার অর্থ বিশ্বাস। ভালোবাসায় সম্মান এবং বিশ্বাস থাকা জরুরি। আর তুই সেই ভালোবাসা পাওয়ার জন্য নিজের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছিস। আমি ভালোবাসি দুর্জয়কে। ভালোবাসার মানে এই নয় যে নিজের আত্মসম্মান ভুলে যাবি। তো কি করব? তোর মতো ইগো দেখিয়ে নিজের ভালোবাসাকে হারিয়ে ফেলবো? আমিয়া, আমাকে চোখ রাখাস না রূপ। তুই মানিস বা না মানিস, আহনাব ভাইয়ের এই অবস্থার জন্য তোর ইগোই দেয়। এই ইগোর জন্য তুই আহনাব ভাইকে হারিয়ে ফেলে এখন তর পাচ্ছিস, কিন্তু আমি ইগোর জন্য নিজের ভালোবাসা হারাবো না। আমাদের ব্যাপারটা আলাদা আমিয়া। আহনাফ আমায় ভালোবাসতো, কিন্তু দুর্জয় তোকে ভালোবাসে না। ভালোবাসো না তো কি, বাসবে। আমি নিশ্চিত দুর্জয় একদিন আমায় ভালোবাসবে। তুই অন্য কারো বাগদত্তা। ভেঙে ফেলবো আমি বিয়ে। দুর্জয় ছাড়া আর কাউকে জীবনে গ্রহণ করব না। বলেই গটগট পায়ে স্থান ত্যাগ করে। রূপকথা দীর্ঘশ্বাস ফেলে বলে, ভুল পথে পা বাড়াচ্ছিস তুই আমিয়া।
এর ফল ভালো হবে না। দুর্জয়ের প্রতি এই ভালোবাসাই না তোর কাল হয়ে দাঁড়ায়, জ্বলে পুড়ে আঙ্গার করে দেয় তোকে। বিশাল বহুল এক রেস্টুরেন্টের মুখোমুখি বসে আছে শুভ্র এবং আমিয়া। শুভ্রই মূলত আমিয়াকে এখানে আসতে বলেছিল কিছু প্রশ্নের উত্তর জানার জন্য। আমিয়ারও কিছু জানানোর ছিল, এই কারণে সেও চলে এসেছে শুভ্রর সাথে সেই জরুরি কথাগুলো বলতে। দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে শুভ্র কফির মগে চুমু দিয়ে বলে, আমার তোমার থেকে কিছু জানার আছে। আমারও আপনাকে কিছু বলার আছে। আগে আমি বলবো না, তুমি। আপনার যা জানার তা জেনে নিন। এই বিয়েতে কি তোমার মত আছে? তুমি কি নিজে থেকে রাজি হয়েছো নাকি তোমাকে জোর করে রাজি করানো হয়েছে? শুভ্রর এই প্রশ্নের জবাবে আমিয়া কোনো ভনিতা ছাড়াই বলে ফেলে, আমি মন থেকে রাজি নই, পরিস্থিতির চাপে পড়ে রাজি হয়েছি। শুভ্র যে ভয়টা পাচ্ছিল সেটাই হলো। সে মলিন হেসে বলে, তুমি যা বলতে চাইছো বলতে পারো। আমিয়া বলতে শুরু করে, আমি আমাদের ভার্সিটির দুর্জয়কে পছন্দ করি। আমার সব অনুভূতি শুধু ওর জন্য। আমি আপনাকে মিথ্যা আশা দিতে চাইনি। এঙ্গেজমেন্টটাও বাবা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে করিয়েছে। আমার মত ছিল না। আমি আপনাকে অনেকবার এটা বলার চেষ্টা করেছি, কিন্তু বলার সুযোগ পাইনি। শুভ্র জানতে চাই, দুর্জয় কি তোমাকে পছন্দ করে? না, তবে আমি আশাবাদী একসময় উনি আমায় ঠিকই পছন্দ করবেন। শুভ্র আবারও মলিন হাসে। এই কয়েকদিন আমিয়াকে নিয়ে সে মনে মনে অনেক স্বপ্ন সাজিয়েছিল। আজ তার সব স্বপ্নই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। মন ভার হয়ে এসেছে, হৃদয় ভঙ্গ হয়েছে বারংবার। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি আমাকে সবটা আগেই জানাতে পারতে, তাহলে বিষয়টা এতদূর গড়াতো না। আমি আজ অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি জানি আমার বাবা কিছুতেই আমার কথার গুরুত্ব দেবে না। আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে উনি দমিয়ে রাখবেন। আর বাবার শরীরের অবস্থাও ভালো না, তাই আমি তার বিরুদ্ধে যেতে পারবো না। তাই আপনি যদি আপনার পরিবারের সাথে কথা বলে কোনো অজুহাতে বিয়েটা ভাঙতে পারেন তো ভালো হয়। এতে বিয়েটাও হবে না, বাবাও ঠিক থাকবে। শুভ্র চুপ থাকে। আমিয়া বলে, আপনার হয়তো এখন আমাকে খুব স্বার্থপর মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, আমি যা করছি নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য। এই বিয়েটা যদি হয় তাহলে আমি বা আপনি কেউই সুখী হব না। আপনিও নিশ্চয়ই এমন কাউকে বিয়ে করতে চাইবেন না যার জন্য অন্য কেউ আছে। শুভ্রর ভীষণ কষ্ট হচ্ছিল। সে যে অনাকাঙ্ক্ষিতভাবেই আমিয়াকে মন দিয়ে ফেলেছিল। চারিপাশ থেকে বিষাক্ত অনুভূতি তাকে ঘিরে ধরেছিল। কথা বলতেও ভালো লাগছিল না। আমিয়া কাছাকাছি আর এক বিন্দুও সে থাকতে চায় না, তাই জোরপূর্বক হেসে বলে, আমি ব্যাপারটা ম্যানেজ করব, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর শুভ্র। আপনার এই উপকার আমি আজীবন মনে রাখব। বলে সে খুশি মনে বেরিয়ে যায়। শুভ্র আমিয়া যার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, নিজের মন ভেঙে আজ আমি তোমার মনকে জুড়ে দিলাম। শুনশান রাত্রি বিরাজমান করছে ধরণীর তটে। এই রাতে গভীর ঢাকায় শহর থেকে দূরে মকস্থল গ্রামে চলছে এক অলিখিত অভিযান। দুর্জয় অনেকদিন থেকেই বাপ্পিকে খোঁজার জন্য চারিদিকে লোক লাগিয়ে রেখেছিল। বাপ্পির খোঁজ না পেয়েও আজ সকালে খবর পেয়েছে উক্ত এলাকায় বাপ্পির চালা মুন্নার দেখা পাওয়া গেছে। এরপর দুর্জয় লোক লাগিয়ে পুরো এলাকা চষে বেড়ায়। অবশেষে মুন্নার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়েই আসে চলে এসেছে। মুন্নাকে ধরতে পারলে বাপ্পির খোঁজও পাওয়া যাবে নিশ্চয়। তবে এই মুন্নার কম ধুরন্ধর নয়, ঠিকই সবটা বুঝতে পারে পালিয়ে যাওয়ার পায়তারা করছিল, কিন্তু নিজের দুর্ভাগ্যক্রমে দৌড়তে গিয়ে মুখোমুখি হয় দুর্জয়ের। তারপর প্রাণপণে ছুটছে দুর্জয়, ছুটছে তার পিছন পিছনে। একসময় দুর্জয় নিজের সাথে আনা গুলিটা চালায় মুন্নার দিকে, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু কিছুক্ষণের মাঝে সামনে থেকে কেউ গুলি চালায় মুন্নার পায়ে। সাথে সাথেই মুন্না মাটিতে লুটিয়ে পড়ে। দুর্জয় কিছু বুঝে উঠতে পারে না। মুন্নার কাছে যেতে নিবে তার আগেই অন্ধকারে একটা নারী মূর্তি এগিয়ে আসে। দুর্জয় সজাগ হয়ে সেই নারী মূর্তির দিকে বন্দুক তাক করে। আধার থেকে বের হয়ে সামনে আসতেই পূর্ণিমা চাঁদের আলোয় সেই নারীর মুখশ্রী দেখতে পায় দুর্জয়। পুরোপুরি হতবাক বনে যায়, বিস্ময়ের সাথে বলে ওঠে, তুমি? মুন্নাকে সাথে নিয়ে সেই পরিত্যক্ত বাংলোয় চলে আসে দুর্জয়, যেখানে তারা আহনাফকে খুন করেছে। এনেই মুন্নাকে একটা চেয়ারের সাথে বেঁধে রেখেছে। মুন্নার জ্ঞান ছিল না তখনও। দুর্জয় মুন্নার মুখে পানি ছিটা দিতেই তার জ্ঞান ফিরে। জ্ঞান ফিরতেই ভয়ার্ত চোখে দুর্জয়ের দিকে তাকায় মুন্না। দুর্জয় মুন্নার হাঁটুর ওপর পা তুলে দিয়ে তার গলা চেপে ধরে বলে,
যদি নিজে বাঁচতে চাস তো ভালোই ভালোই বল তোর বাপ্পি কোথায় আছে, না হলে তোর এমন অবস্থা করব যে তুই ভাবতেও পারিস নি। শিয়াল কুকুর দিয়ে তোর লাশ খাওয়াবো। মুন্না ভয়ে ভয়ে বলে, বিশ্বাস করুন আমি জানি না বস কোথায়। ওনার সাথে সর্বশেষ আমার দেখা হয়েছিল সেই রাত্রিতে যেদিন আহনাব মারা যায়। সেদিন উনি আমাদের সবাইকে টাকা বুঝিয়ে দিয়ে বললেন যে যার মতো আত্মগোপন চলে যেতে। দুর্জয় মুন্নাকে আরো জোরে চেপে ধরে বলে, চুপ, একটাও মিথ্যা না। আমি জানি তুই সব জানে, তুই হলি বাপ্পির ডান হাত। আমি তেমন কিছু জানি না, শুধু এইটুকুই মনে আছে যে বস শেষবার ওনার মামার সাথে কথা বলেছিলেন। ওনার মামাকে বলেছিলেন আপাতত কিছুদিনের জন্য ওনাকে বর্ডার পার করে ইন্ডিয়া পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে। হয়তো এতদিনে উনি ইন্ডিয়ায় পৌঁছেও গেছেন। এতটুকু শুনেই দুর্জয় নিষ্ঠুরতার মতো মুন্নাকে মারতে শুরু করে। মুন্নার আর্তনাতে চারপাশের বাতাস ভারী হয়ে এসেছিল। দুর্জয় বলতে থাকে, তোরা সবাই মিলে আমার বন্ধু আহনাবকে যতটা কষ্ট দিয়েছিস তার থেকেও 1000 গুণ বেশি কষ্টর মৃত্যু দেব তোদেরকে। বলেই দুর্জয় একটি কাটার ধারালো অস্ত্র নিয়ে আসে। নিয়ে এগোতে থাকে মুন্নার দিকে। মুন্না বলতে থাকে, না না, কিন্তু দুর্জয় সেসবকে পাত্তা না দিয়ে মুন্নার হাত পা সব কেটে আলাদা করে দেয়। অতঃপর মুন্নার গলায় কোপ বসাতেই যাবে এমন সময় সেই নারী এসে দুর্জয়কে থামিয়ে দেয়। দুর্জয় সন্ধ্যান দৃষ্টিতে তাকাতেই মেয়েটি বলে, আপনি যতদূর করেছেন ঠিক আছে, কিন্তু ওকে মারার অধিকার শুধু আমার। বলেই অস্ত্রটা কেড়ে নিয়ে মুন্নার গলায় কোপ বসিয়ে তার ধর থেকে মুন্ডটা আলাদা করে দেয়। রক্ত ছিটকে আসে তার মুখে, অথচ সে বিন্দুমাত্র ভয় পায় না, বরঞ্চ পাগলের মতো হাসতে থাকে। দুর্জয় চরম বিস্ময়ের সাথে তাকিয়ে থাকে। দুর্জয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে সেই নারী বলে, সবাইকে নিজ হাতে শাস্তি দেবার প্রতিশ্রুতি নিয়েছি আমি, তাই তো এই 1 মাসে একে একে নিজেকে প্রস্তুত করেছি। কালোবাজার থেকে বন্দুক কিনেছি, অতঃপর বন্দুক চালানো শিখেছি, নিজের ভয়কেও জয় করেছি। এবার শুরু হয়েছে প্রতিশোধের খেলা। আমি সেই খেলায় নিজের হাত রক্তে রঞ্জিত করতে রাজি, কিন্তু আমি সব কিছুর শেষ দেখে ছাড়ব। একটু থেমে, আপনি চুপ হয়ে দাঁড়িয়ে আছেন কেন? আপনি না বলেছিলেন নিজের বন্ধুর খুনিদের রক্তে তার কবর রঞ্জিত করবেন? তো দাঁড়িয়ে না থেকে এর তরল রক্ত সংগ্রহ করুন। প্রতিশ্রুতি পালন করতে হবে যে। এই নারীর হিংস্রতা দুর্জয়কে অবাক করে। কোমলবতী খ্যাত নারীদের এই রূপও যে কখনো দেখতে যাবে সেটা ভাবেনি সে। আমি আজ খুশি খুশি মনে ভার্সিটিতে এসেছে। গতকাল শুভ্রর সাথে কথা বলার পর থেকেই সে স্বস্তি অনুভব করছে। একটা বড় বোঝা যেন কাঁধ থেকে নেমে গেল। এখন তার একটাই লক্ষ্য, যে কোনো মূল্যে দুর্জয়ের মনে নিজের জন্য অনুভূতি তৈরি করা। আমি আর এখন সেটাই করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভার্সিটিতে এসে দুর্জয়কে খুঁজে চলেছে আমিয়া। দুর্জয়ের দেখা না পেলেও শুভ্রর সাথে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা হয়ে গেল। দুজনেই এতে অপ্রস্তুত হয়ে গেল। আমিয়া জোরপূর্বক হাসল। শুভ্র পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল, আমি বাসায় কথা বলছি, তুমি এখন নিশ্চিত থাকতে পারো। আমার বাবা তোমার বাবার সাথে কথা বলে বিয়েটা ভেঙে দেবেন। বলেই শুভ্র স্থান ত্যাগ করে। এতটুকু বলতেই তার বুকের বাঁ পাশে অদ্ভুত ব্যথা অনুভব করে। এদিকে আমিয়ার মনে প্রশান্তির বন্যা বয়ে যায়। খুশি মনে সে ক্যান্টিনের দিকে পা বাড়ায়, কিন্তু ক্যান্টিনে প্রবেশ করতেই তার মনে সব খুশি উবে যায়। কারণ ক্যান্টিনে ঢুকেই সে দেখতে পায় দুর্জয় রূপকথা একটা টেবিলে বসে একসাথে কফি খাচ্ছে এবং কি একটা বিষয় নিয়ে যেন নিজেদের মধ্যে আলোচনা করছে। দূর থেকে আমিয়াকে দেখে দুর্জয় উঠে দাঁড়ায়। শান্তরূপে রূপকথাকে উদ্দেশ্য করে বলে, তোমার বেস্ট ফ্রেন্ড এসে গেছে। মেয়েটা আমাকে একটুও শান্তি দিচ্ছে না। ও কেন বলতে পারছে না ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই? তুমি একটু ওকে বুঝিয়ে দিও তো। রূপকথা মাথা নাড়িয়ে বলে, আমি ওকে বোঝানোর চেষ্টা করব, যদিও জানি না ও কতটুকু বুঝবে। আর তুমি বাপ্পির কোনো খোঁজ পেলে আমাকে জানিও। ওই শয়তানটার সাথে আমার অনেক বোঝাপড়া বাকি। দুর্জয় সম্মতি জানিয়ে বিদায় নেয়। আমিয়ার মুখোমুখি হতেই আমিয়া তাকায় কিছু বলার চেষ্টা করে, কিন্তু দুর্জয় আমিয়াকে পুরোপুরি ইগনোর করে পাশ কাটিয়ে চলে যায়। আমিয়া এতে ব্যথিত হয়। অতঃপর সামনে এগিয়ে গিয়ে রূপকথার পাশে বসে। রূপকথা আমিয়ার দিকে তাকায়। আমিয়া রূপকথাকে শোধায়, তোরা দুজন কি কথা বলছিলি? কিছু জরুরি কথা ছিল আনাফের বিষয়ে। ও আচ্ছা।
রূপকথা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি তোকে আগেও বলেছি, আজ আবার বলছি, দুর্জয়ের আশা তুই ছেড়ে দে। ও তোকে পছন্দ করে না, আজ নিজে আমায় বলেছে। তোর উপস্থিতি শুধু ওকে বিরক্তি দেয়। এই বিরক্তি একদিন ভালোবাসায় পরিণত হবে, দেখিস। রূপকথা আমিয়াকে এই কথার পিছনে আর কিছু বলতে পারে না। মেয়েটা যে অসম্ভব জেদি আর ঘাটতারা সেটা সে জানে, তবুও কিছু সময় চুপ থেকে বলে, শুভ্র স্যারকে তাহলে আর দোটানায় রাখিস না। তোর মনে যদি দুর্জয়কে নিয়ে অনুভূতি থাকে, তাহলে ওনার সাথে যে তুই এঙ্গেজমেন্ট হয়ে আছিস তার কি হবে? আমিয়া খুশি খুশি মনে বলে, আমি এক্ষুনি তোকে এই ব্যাপারে বলতাম। এই প্রবলেম একদম সলভ। শুভ্র স্যারের গতকাল আমি সব খুলে বলেছি। উনি নিজের পরিবারকে বলে বিয়েটা ভেঙে দিয়েছেন। রূপকথা স্থির দৃষ্টিতে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, তাহলে আর কি, এখন মরিচিকার পেছনে ছুটে চল। শুভ্র স্যারের মতো একজন ভালো মানুষকে হারানোর আফসোস হবে একসময়, দেখিস তুই এটা। আমার দরকার নেই এমন ভালো মানুষের। রূপকথা আমিয়ার কথায় বিরক্ত হচ্ছিল, তাই বলে, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, চল জলদি। অতঃপর দুজনেই ক্লাসের দিকে রওনা দেয়। আমিয়া যথারীতি খুশি খুশি মনে নিজের বাড়িতে ফিরছিল। বাড়িতে ফিরতেই সে দেখে চারিদিকে সাজসজ্জা চলছে। ব্যাপারটা দেখে সে ভুরু কুচকায়, আনমনেই বলে ওঠে, এখন আবার কিসের আয়োজন চলছে? বাড়িতে প্রবেশ করতেই আমিয়া দেখতে পাই তার বাবা আশরাফ শরীফের সাথে তার ফুপা মামা সবাই উপস্থিত হয়ে একসাথে সবকিছু তদারকি করছে। আমিয়ার মামা তাকে দেখে সাহসে বলে, এই তো বিয়ের কোণে উপস্থিত। আমিয়া হতবিহ্বল হয়ে যায় তার মামার কথা শুনে। বিস্ময় কাটিয়ে উঠে প্রশ্ন করে, বিয়ের কোণে মানে? আশরাফ শরীফ কঠিন গলায় বলে, আমি আর শামসুর মিলে সিদ্ধান্ত নিয়েছি, আর 3 দিন পরেই তোমার আর শুভ্রর বিয়ে দেব। শুভ কাজে বেশি দেরি করতে নেই। এই কথা শুনে আমিয়া যেন আকাশ থেকে পড়ে। সে মনে মনে বলে, শুভ্র স্যার তো সকালে বললেন যে উনি ওনার পরিবারকে রাজি করিয়েছেন যাতে বিয়েটা তারা ভেঙে দেয়। তাহলে এখন আবার এসবের কি মানে? আমিয়ার ফুপা তার উদ্দেশ্যে বলে, তুই চিন্তা করিস না, এই 3 দিনেই আমরা সবাই মিলে সব আয়োজন করে ফেলবো। তোর ফুপু, মামি, কাজিনরাও এসেছে। যা, সবার সাথে মিলে আনন্দ কর। কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? আশরাফ শরীফ মলিন স্বরে বলে, আমার শরীর খুব একটা ভালো যাচ্ছে না, তাই আমি চাচ্ছি যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলতে। আশা করছি তুমি আর কোনো আপত্তি করবে না। আমি আর বলার মতো কিছুই খুঁজে পাই না, কিন্তু তার ভীষণ রাগ হয়। আর এই সব রাগ গিয়ে জমা হয় শুভ্রের উপর। লোকটা তাকে এমনভাবে ঠকালো। রাগে দুঃখে আমি আর দৌড়ে নিজের কক্ষে গিয়ে উপস্থিত হয়। দরজা আটকে দিয়ে কাঁদতে আরম্ভ করে। তার মুখের সামনে দুর্জয়ের মুখশ্রী ভেসে ওঠে। রাগে ফোন বের করে শুভ্র নাম্বারে ডায়াল করে। কিছুক্ষণ রিং হওয়ার পর শুভ্র ফোনটা রিসিভ করতেই তাকে কিছু বলার সুযোগ না দিয়ে আমিয়া বলতে শুরু করে, আপনাকে তো আমি ভদ্রলোক ভেবেছিলাম স্যার। এই তার নমুনা? আপনি আমার সাথে এমন চিটারি করলেন, বিয়ে ভাঙার আশ্বাস দিয়ে এখন আবার জলদি বিয়ে বন্দোবস্ত করে ফেললেন। বাহ, আপনার অভিনয় থেকে আমি মুগ্ধ। আপনার তো প্রফেসর না হয়ে অভিনেতা হওয়া উচিত ছিল। কি সুন্দর নিখেত অভিনয়। আমাকে কি বোকাটাই না বানালেন। আমিয়া লিসেন। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি মরে যাব তবু আপনাকে বিয়ে করব না। বলেই সে ফোন রেখে দিল। এদিকে শুভ্র হতাশ হয়ে বিছানায় বসে পড়ল। সে তো নিজেও সবকিছুর হিসাব মিলাতে পারে না। গতকাল রাতে সে তার বাবাকে বলেছিল সে আমিয়াকে বিয়ে করতে চায় না। তার বাবাও বলেছিল তার মত না থাকলে এই বিয়ে ভেঙে দেবে। কিন্তু আজ বাড়িতে ফিরেই সে জানতে পারে তার বাবা এবং আশরাফ আঙ্কেল মিলে বিয়ের ডেট এগিয়ে এনেছে এবং 3 দিন পরেই তাদের বিয়ে। ব্যাপারটা সে নিজেও শকড। তার মধ্যে আমিয়া তার প্রতি এই অভিযোগ তাকে আরো অসহায় করে তুলল। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি কিছু না করেই এভাবে অপরাধী হয়ে গেলাম। শামসুর চৌধুরী আর আশরাফ শরীফ একান্তে কথা বলছিল ফোনে। আশরাফ শরীফ কৃতজ্ঞতার সুরে বলে, আমি খুব খুশি যে তুই আমার অনুরোধটা রাখলি। প্রথমে তো যখন শুভ্র জানালো যে সে আমিয়াকে বিয়ে করতে চায় না, তখনই আমি সন্দেহ করেছিলাম, কারণ শুভ্র তো বলেছিল তার আমিয়াকে পছন্দ। এরপর তো কথাতেই সবটা নিশ্চিত হই। আমি নিজের মেয়েকে হাড়ে হাড়ে চিনি শামসুর। ভাগ্য ভালো, আমার এক কর্মচারী ওদের দুজনকে রেস্টুরেন্টে কথা বলতে দেখেছিল, তাই আমি বুঝে যাই শুভ্র নিজে থেকে এই বিয়েটা ভাঙেনি। আমি ওকে বলেছে এমন করতে।
কিন্তু তবুও রে আমি নিশ্চিত হতে পারছি না। আমি আমার যদি এই বিয়েটা রাজি না থাকে তাহলে ওর অনিচ্ছায় এই বিয়েটা দেওয়া কি ঠিক হবে? আলবাত ঠিক হবে। আমি আমার মেয়েকে চিনি শামসুর। ও নিজের ভালোটা কখনো বোঝে না। ও গায়ে গতরেই যা বেড়েছে, বুদ্ধি একদম হাঁটুর তলে। তাই আমাকে এই দায়িত্ব নিয়ে ওর জীবনটা গুছিয়ে দিতে হবে। কিন্তু তুই চিন্তা করিস না, আমি আমার মেয়েকে চিনি। একবার যদি বিয়েটা হয়ে যায় তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। একসময় ও ঠিকই শুভ্রকেও মেনে নিবে। তাই যেন হয়। বলেই তারা কথোপকথন শেষ করে। হালকা রঙের মেরুন লেহেঙ্গা পরে নিজের কক্ষে অবস্থান করছে আমিয়া। আজ তার বিয়ে, একটু পরে গায়ে হলুদ। গত 3 দিন থেকে নিজের বাবার কঠোর নজরদারিতে আছে সে। বিচক্ষণ আশরাফ শরীফ এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়ে না। সবসময় আশেপাশে কেউ না কেউ রয়েইছে, তাই আমিয়া চাইলেও কিছু করতে পারে না। বাধ্য মেয়ের মতো সবটা মেনে নিতে হচ্ছে। তবে আজ তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই আমিয়া সিদ্ধান্ত নিয়েই ফেলেছে আর সে যে করে হোক পালাবে। অন্তত একবার সে চেষ্টা করবে যাতে কোনোভাবে এই বিয়েটা আটকানো যায়। আমিয়ার এমন ভাবনার মাঝেই রূপকথা এসে তার পাশে বসে। আমিয়াকে উদাসীন দেখে বলে, মন খারাপ করে আছিস কেন? তোকে তো বলেইছিলাম আমার কিছু জরুরি কাজ আছে, তাই আসতে দেরি হলো। তবে এখন থেকে তোর বিয়ের সব রিচুয়ালে আমি থাকবো। আমিয়া মলিন হাসে, তবে রূপকথাকে দেখে সে মনে একটা আশার আলো খুঁজে পায়। রূপকথায় এখন এরকম পরিস্থিতিতে তাকে সাহায্য করতে পারে। আমিয়ার মামি একটা হলুদ শাড়ি নিয়ে এসেছে তাকে পরানোর জন্য। আমিয়া চুপচাপ সেই হলুদ শাড়িটা গায়ে জড়িয়ে নেয়। এরপরই সবাই গায়ে হলুদের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। আমিয়ার পাশে তখন কেবলই ছিল রূপকথা। আমিয়া এই সুযোগে রূপকথাকে বলে, রূপ, তুই আমাকে একটা সাহায্য করতে পারবি? আমার বন্ধুত্বের দোহাই, এটা আমার জীবনের শ্রেষ্ঠ সাহায্য হবে। আমিয়ার কাতর স্বর। রূপকথা কিছুটা আন্দাজ করতে পারে, তবুও জিজ্ঞাসা করে, বল, কি সাহায্য চাস তুই? আমিয়া ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে, আমি একবার শেষবারের মতো দুর্জয়ের সাথে দেখা করতে চাই। তুই একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবি? রূপকথা বিস্ময় নিয়ে বলে, আজ তোর বিয়ে আর তুই? প্লিজ রূপ, এই সাহায্যটুকু কর। এটাই আমার তোর কাছে শেষ চাওয়া। আর কোনোদিন তোর কাছে কিছু আমি চাইবো না। কিন্তু আমি কিভাবে? তুই শুধু কোনোভাবে আমার বাইরে যাওয়ার ব্যবস্থাটা করে দে। আমি একবার সামনাসামনি দুর্জয়ের সাথে কথা বলতে চাই, ব্যাস এটুকুই। না হলে যে আজীবন আমার আফসোস থাকবে। রূপকথা আমিয়ার এমন করুণ আবদার আর ফেলতে পারে না, তাই অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। গায়ে হলুদের পালা শেষ করে কয়েক ঘন্টা অতিবাহিত হয়। বিয়ের সময় প্রায় ঘনিয়ে এসেছে। এরই মধ্যে আমিয়াকে পার্লারে নেওয়ার সময় হয়ে আসে। আমিয়ার বাবা তার মামাতো বোনকে আমিয়ার সাথে পাঠাতে চাইলেও রূপকথা সেদে বলে, আঙ্কেল, আমি যাই আমির সাথে? আশরাফ শরীফ বলে ওঠে, তুমি তো আমাদের গেস্ট, তুমি কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? তুমি এখানেই বিয়ের অনুষ্ঠান উপভোগ করো। রূপকথা আবেদন জানিয়ে বলে, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আঙ্কেল, আমি আমিয়াকে দেখে রাখবো। ঠিক আছে, তবে যাও। পার্লার থেকে সরাসরি আমিয়াকে নিয়ে একটি কফি শপের দিকে রওনা দেয় রূপকথা। আমিয়ার পরনে তখন লাল রঙের এক বেনারসি শাড়ি এবং সাথে বিয়ের স্পেশাল মেকআপ। নববধূ সাজ একদমই নজর কাড়া, তবে তার মুখে মলিন আভা ভাটা পড়েছে সব সৌন্দর্যে। রূপকথা আমিয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। আজ অনেক বড় ঝুঁকি নিয়ে ফেলেছে সে। অনেক বড় মুখ করে নিজের পিতা সমতুল্য মানুষটাকে কথা দিয়ে ফেলেছে রূপকথা যে সে আমিয়াকে দেখে রাখবে। কিন্তু আদৌ সে কথা রাখতে পারবে তো? আমিয়া যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়? নিজের ভাবনার মাঝেই আমিয়াকে গাড়ি থেকে নামতে দেখতে পাই রূপকথা। তারা ইতিমধ্যে গন্তব্যে পৌঁছে গেছে। আমিয়া গাড়ি থেকে নামার পর রূপকথা শোধায়, ফিরে আসবি তো? সবটা নির্ভর করছে আজ দুর্জয়ের উপর। আমিয়া এটুকু বলেই কফি শপে প্রবেশ করে। একটু চোখ বোলাতেই ডান দিকে এক কোণের দিকে টেবিলে দুর্জয় বসে থাকতে দেখে ব্যস্ত অবস্থায়। দুর্জয়কে দেখেই বোঝা যাচ্ছিল সে ভীষণ বিরক্ত এবং রেগে আছে। আমিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আজই হয়তো আপনার এই বিরক্তির অবসান ঘটবে। দুর্জয়ের সামনে এসে সে বলে, সরি, আমার জন্য মনে হয় অনেকক্ষণ থেকে অপেক্ষা করছেন। আমার জন্য অনেক ভোগান্তি হলো বুঝি। দুর্জয় বিড়বিড় করে বলে, তুমি পুরোটাই আমার জন্য আস্ত একটা ভোগান্তি। আমিয়ার কানে পৌঁছায় সে কথা। সে দুর্জয়ের উদ্দেশ্যে বলে, আমাকে দেখতে কেমন লাগছে? দুর্জয় বিরক্ত নিয়ে বলে,
যতদূর শুনলাম আজ তোমার বিয়ে, বিয়ের পর সুখী হও এটাই চাই। আমার তরফ থেকে তোমাকে যা বলার আগেই বলেছি, আবারও বলছি, আমার তোমার প্রতি কিছুই নেই। একটু অনুভূতি নেই আমার প্রতি? না। দুর্জয়ের স্পষ্ট জবাব। আমিয়া ম্লান হেসে বলে, আমি আজ শেষবারের মতো আপনার কাছে এসেছিলাম। আপনার কাছে বেশি কিছু চাওয়ার নেই। আমি জানতাম আপনি আবারও নাই বলবেন, তবু একবার শেষ চেষ্টা করে দেখতে চেয়েছিলাম। আমি আজ আপনাকে আর জোর করব না, নিজের ভাগ্যকেই মেনে নিব। আমি এখন কিছুটা হলে উপলব্ধি করছি যে আর যাই হোক জোর করে ভালোবাসাটা হয় না। আপনি ভালো থাকুন, সুখী হন, কিন্তু আমার ভালো থাকার কারণ না হন। আপনাকে ছাড়া সুখী হতে পারবো কিনা জানি না, তবে দোয়া করবেন আমার জন্য। দুর্জয় এবার বেশ বিজ্ঞপ্তির মতো বলে, এসব আবেগ মাথা থেকে দূর করো। আবেগ দিয়ে জীবন চলে না। আমার মতো ছেলেকে বিয়ে করে তুমি এমনিতেও সুখী হতে না। আমি এক বাউন্ডালে যার জীবনটা অগোছালো। আমার সাথে জীবন জড়ালে তুমিও আমার মতো অগোছালো জীবন পেতে। তবে সব থেকে বড় কথা, আমি তোমাকে ভালোবাসি না বা তোমার প্রতি আগ্রহ নেই। আর কোনো কিছু না থাকলে ভালোবাসা তো দরকার, যেটা আমাদের মাঝে হবার সম্ভাবনা নেই। ঠিক আছে, ভালো থাকবেন, আমি চলি তাহলে। বলেই উঠে দাঁড়ায় আমিয়া। তার বুকের পক্ষে আর এই কষ্টের ভার বহন করা সম্ভব না। ফিরে আসার সময় শেষবারের মতো একবার পিছু ফিরে দুর্জয়কে দেখে নিল। নিজের ভাগ্যের প্রতি অনেকবার অভিযোগ জানালো। যে মনে থাকে সে ভাগ্যে থাকে না কেন। বিয়ের আসরে শুভ্রর মুখোমুখি বসে আছে আমিয়া। শুভ্র ইতিমধ্যে কবুল বলে দিয়েছে, এখন আমিয়ার পালা। সে কিছুতেই এই 3টে অক্ষরের সম্বন্ধে সঠিক শব্দটা মুখে আনতে পারছে না, গলা ধরে আসে। অনেক কষ্টে নিজের মনের সাথে লড়াই করে বলে ওঠে, কবুল, কবুল, কবুল। ব্যাস, এরপর এই পুরো পৃথিবীটাই তার কাছে ফ্যাকাশে হয়ে আসে। শেষবারের মতো চোখ বন্ধ করে দুর্জয়ের দিকে তাকায়। এই লোকটা এখন আর তার নয়, কখনো ছিল না। চোখ খুলতেই শুভ্রকে দেখতে পাই সে। এই লোকটা আজ থেকে তার স্বামী, বৈধ এবং পবিত্র এক সম্পর্কে দাবি নিয়ে দাঁড়িয়ে তার সম্মুখে। এখন এই ভবিষ্যৎকেই তাকে মেনে নিতে হবে। অন্তর ঝলসে গেলেও মনের উপর জোর খাটিয়ে বয়ে নিয়ে বেড়াতে হবে এই সম্পর্কটাকে। আমিয়া ও শুভ্রর বিয়ে সম্পন্ন হলো। স্বভাববশত বিয়ের পর বিদায়ের পালা আসতেই সকল মেয়ের চোখে অশ্রুর ঢল নামে, কিন্তু ব্যতিক্রম আমিয়ার। তার চোখে নেই বিন্দুমাত্র অশ্রু, আবার হাসিও শোভা পাচ্ছে না বদনে। সে যেন পুরোপুরি নিথর পাথরে পরিণত হয়েছে, পরিপূর্ণ আবেগহীন। শুভ্র আমিয়ার এই অবস্থা দেখে গোপনে দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটার জন্য তারও খারাপ লাগছে। হয়তো সে এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু শুভ্রও কিছু করার ছিল না। তার বাবা তাকে এক প্রকার হুমকি দিয়েই রাজি করিয়েছে এই বিয়েতে। শামসুর চৌধুরী তাকে বলেছিল যদি সে এই বিয়েটা না করে তবে তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন, এমনকি কারোর সাথে আর যোগাযোগও রাখবেন না। নিজের বাবার এমন জেদের কাছে শুভ্রকে পরাস্ত হতেই হয়। এদিকে রূপকথাও আমিয়াকে দেখে ভীষণ কষ্ট পায়। আমিয়ার অবস্থাটা সে আন্দাজ করতে পারছে, কারণ কিছুদিন আগে সেও নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়েছে। এই ব্যথা কত বেশি রূপকথা সেটা বোঝে। এই পর্যায়ে তার দুর্জয়ের উপরে রাগ হয়। কেন সে আমিয়াকে ফিরিয়ে দিল? আমিয়া তো তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত। আবার পরক্ষণে মনে হয় দুর্জয় ঠিক কাজ করেছে। এভাবে আমিয়ার আবেগকে প্রশ্রয় দিলে ঠিক হতো না, বরং যা হয়েছে সেটাই ভালো। প্রফেসর শুভ্র ভালো মানুষ, তিনি নিশ্চয়ই আমিয়াকে ভালো রাখবেন। আর এক সময় আমিয়াও অতীতকে ভুলে গিয়ে শুভ্রর সাথে সানন্দে জীবন অতিবাহিত করতে পারবে। আমিয়া চৌধুরী বাড়িতে পৌঁছতেই চৌধুরী বাড়ির ঘরণী তথা তার শাশুড়ি সালমা চৌধুরী আমিয়াকে বরণ করে ঘরে তোলেন। আমিয়ার বড়জা অদিতি আমিয়াকে নিয়ে যায় নিজের ঘরে। আমিয়াকে নিজের কক্ষে নিয়ে গিয়ে বলেন, তুমি এখানে বসে একটু জিরিয়ে নাও, একটু পরেই তোমাকে এই বাসর ঘরে নিয়ে যাওয়া হবে। তোমার অবস্থাটা আমি বুঝতে পারছি, কারণ আমিও এভাবেই একসময় নিজের পরিবারের সবাইকে ছেড়ে এই বাড়িতে এসেছিলাম। আমারও প্রথম প্রথম খারাপ লাগতো, কিন্তু এখন এখানে একদম মানিয়ে নিয়েছি। এই বাড়ির লোকগুলোই এখন আমার বেশি আপন হয়ে গেছে। সবাই এত ভালো। আমার তো নিজের স্বামীর বাবা মাকে শ্বশুর শাশুড়ি কম নিজের বাবা মা বলেই বেশি মনে হয়। আর সুব্রত আমার ভাইয়ের অভাব পূরণ করেছে। সবাই ভীষণ ভালো। দেখিও, এই বিয়েতে তুমি পস্তাবে না। আমিয়া গোপনে দীর্ঘশ্বাস ফেলে।
সে তো এসব কিছুই চায়নি। সে চেয়েছিল শুধু দুর্জয়কে, তার সাথে ছোট্ট একটা সংসার পাতার স্বপ্ন দেখেছিল। কিন্তু সব কেমন জানি এলোমেলো হয়ে গেল। আজ তার সব স্বপ্ন ভঙ্গ হলো। কিছু সময় পেরোতেই আমিয়াকে তার বাসর ঘরে নিয়ে যাওয়া হয়। বাসর ঘরে গিয়ে আমিয়া নিষ্প্রাণ নিষ্প্রভ হয়েছিল, একদম চুপচাপ ছিল। কিছু সময় পর একটা শব্দ শুনতে পায়, কেউ ঘরে প্রবেশ করেছে। আমিয়া চকিতে সামনে ফিরে তাকায়। শুভ্র কক্ষে প্রবেশ করে আমিয়ার সামনে এসে নম্র স্বরে বলে, আমি জানি তুমি আমাকে ভুল বুঝছো, আমাকে হয়তো বিশ্বাসও করবে না, তবে আমি সত্যিটাই বলি। আমি নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি এই বিয়েটা যাতে কোনোভাবে আটকানো যায়, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। যাই হোক, বিশ্বাস করো না করো তোমার ওপর ছেড়ে দিলাম। তবে আমার এই সম্পর্কে কোনো জোরাজুরি থাকবে না। তুমি এখানে একদম নিজের মতো থাকতে পারো। আমি কখনো স্বামীর অধিকার ফলাবো না তোমার ওপর। আমিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আপনি ভাগ্য বিশ্বাস করেন? আমি করি। আমার এখন মনে হচ্ছে ভাগ্য এটাই ছিল, তাই এটাই হয়েছে। আর এমনিতেও আপনাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমি যার আশায় আপনার সাথে বিয়েটা ভেঙে দিতে চেয়েছিলাম, তার মনে আমার জন্য বিন্দুমাত্র অনুভূতি নেই, তাই এর কোনো ভবিষ্যৎ ছিল না। আমি এই বিয়েটা ভাগ্য হিসেবে মেনে নিয়েছি এবং আপনাকেও নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। আমার শুধু আপনার কাছে একটাই চাওয়া, আর সেটা হলো সময়। ব্যাস, আমাকে কিছুদিন সময় দিন। আপনি চাইলে এখনই নিজের স্বামীর অধিকার ফলাতে পারেন। আমি বাধা দেব না, তবে অনুরোধ করব একটু সময় দেওয়ার। তোমার যত সময় দরকার তুমি নিতে পারো, আমার এত তাড়াহুড়ো নয়। তবে আমি তোমাকে একটা পরামর্শ দিব, অতীত ভুলে সামনে আগানোর চেষ্টা করো। এই চেষ্টায় প্রতি পর্যায়ে আমি তোমার সাথে থাকবো। আমার পরিবারের সদস্য তুমি, আমার স্ত্রী। আমি আমার সকল দায়িত্বই পালন করব। আশা করি তুমিও নিজের দায়িত্ব অবহেলা করবে না। আমিয়া মাথা নাড়ায়। শুভ্র নম্র স্বরে বলে, অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে পারো। আমি তোমার পাশে শুলে কোনো অসুবিধা আছে? আসলে আমি সোফায় কিংবা কাউচে শুতে পারি না, তবে ভয় নেই, আমি যথেষ্ট দূরত্ব রেখেই শোবো। না, আমার কোনো অসুবিধা নেই। এটা তো আপনারই ঘর, আপনি চাইলে এখানেই শুতে পারেন। তাহলে আমি এই পোশাক বদলে আসছি, তুমিও এই ভারী শাড়ি গহনা খুলে হালকা কিছু পরে নাও। বলেই শুভ্র বাথরুমে যায়। আমিয়া উঠে গিয়ে চেঞ্জ করার প্রস্তুতি নেয়। গভীর রাত। ক্লাব ঘরে বসে সাগর ও মান্না একে অপরের সাথে কিছু জরুরি আলাপ করছিল। এমন সময় সেখানে চলে আসে দুর্জয়। সে এসেই সাগর ও মান্নার উদ্দেশ্যে বলে, কিরে, তোরা কিসের আলাপ করছিস? সাগর দুর্জয়ের উদ্দেশ্যে বলে, শুনলাম ওই আমিয়া নামের মেয়েটার নাকি বিয়ে হয়েছে। মান্না বলে, তাও আবার আমাদের ভার্সিটির প্রফেসর শুভ্রর সাথে। আমিয়ার নাম শুনতেই দুর্জয় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে, হ্যাঁ, তো তোমাদের সমস্যা কি? সমস্যা তো নেই, কিন্তু ওই মেয়ের নাম আর নিবি না। ওর বিয়ে হয়েছে, আমি খুব খুশি হয়েছি। 2 রাকাত নফল নামাজ আদায় করেছি। এই খুশিতে এখন আর কেউ আমাকে ডিস্টার্ব করবে না। সাগর হেসে বলে, কেন রে, তোর কি ওই মেয়ের প্রতি কোনো অনুভূতি ছিল না? না। ওহ ভালো, তাহলে কার প্রতি অনুভূতি আছে? কারো প্রতি নেই, আর কখনো হবেও না। যদি হয়? এসব ফালতু কথা বন্ধ কর। দুর্জয় জীবনে এসব পাতি অনুভূতির স্থান নেই। আমি মরে যাব, তবুও কারো প্রেমে পড়বো না। এসব কথা যারা বলে তারাই সবার আগে প্রেমে পড়ে। দেখিস কারো প্রেম আবার তোকে ঝলসে না দেয়। দুর্জয় পাত্তা দেয় না সাগরের কথায়। এদিকে ঠিক সেই সময়ই দুর্জয়ের ফোন বেজে ওঠে। দুর্জয় ফোন রিসিভ করতেই কেউ বিপরীত দিক থেকে বলে, আপনি যার খোঁজ চেয়েছিলেন তার খোঁজ পেয়ে গেছি। সে ইন্ডিয়া যেতে পারেনি এখনও, সিলেটে অবস্থান করছে বর্তমানে। এখানেই চা বাগানের কাছাকাছি লুকিয়ে আছে। সুযোগ খুঁজছে বর্ডার পার করে আসামি যেতে, কিন্তু পারছে না। আর পাবেও না। কালকে আমি আসছি এই বাপ্পির কাল হয়ে। বলেই দুর্জয় ফোন কেটে দিয়ে সবার উদ্দেশ্যে বলে, ওই কুত্তার বাচ্চার খোঁজ পেয়েছি। এবার আমি আহানাপের মৃত্যুর প্রতিশোধ নেবই। দুর্জয় বাপ্পির খোঁজে সিলেটের দিকে রওনা দিয়েছে। তার সাথে সাগর ও মান্নাও আসতে চেয়েছে। সে তাদেরকে নিজের সাথে নেয়নি। এক প্রকার জেদ করেই সে একা চলে এসেছে। কারণ দুর্জয়ের আন্দাজ করতে পারে বাপ্পি এই কেসটা এতটাও সহজ হবে না। বাপ্পির মামা যথেষ্ট প্রভাবশালী একজন লোক, তিনি নিশ্চয়ই এর শেষ দেখে ছাড়বেন। এছাড়া বাপ্পিও যথেষ্ট ধুরন্ধর, তাই দুর্জয় কাউকে বিপদে ফেলতে চায়নি। তার নিজের এমনিতেও জীবনের মায়া বলতে কিছুই নেই, তাই নিজেই ঝুঁকি নিয়ে চলে এসেছে।
দুর্জয় বর্তমানে সিলেটের সীমান্তবর্তী অঞ্চলে তামাবিলের কাছে অবস্থান করেছে। সে যতদূর শুনেছে বাপ্পি এখানেই কোথাও ঘাঁটি মেরে আছে। তামাবিল একটি দার্শনিক স্থানও বটে, তবে দুর্জয় এসব ব্যাপারে কোনো আগ্রহ নেই। সে চারিদিকে চোখ লাগিয়ে খুঁজে চলেছে বাপ্পিকে। হঠাৎ করেই কারোর পায়ের শব্দে ফিরে চকিতে তাকাতেই কেউ দুর্জয়ের মাথায় বন্দুক তাক করে। হতবিহ্বল দুর্জয় বলে ওঠে, তুমি? হাউ ডেয়ার ইউ! আমাদের মধ্যে কি কথা হয়েছিল দুর্জয়? আপনি আমায় এই মিশনে নিজের সাথে নেবেন, কিন্তু আমাকে না বলেই এখানে চলে এলেন। ভাগ্য ভালো আমি আপনার ওপর নজর রেখেছিলাম, নহলে তো কিছু জানতেই পারতাম না। তুমি এখানে এসে ঠিক করনি। এই জায়গাটা নিরাপদ নয়, তুমি ফিরে যাও এখান থেকে। প্রতিশোধ না নেওয়া অবধি আমি এক পাও নড়ব না। রূপকথা শক্ত জবাব। দুর্জয় রূপকথাকে আরও কিছু বলতে যাবে তার আগেই রূপকথা বলে, তুমি কেন ভুলে যাচ্ছ? ওই বাপ্পি শুধু আমার আহনাফকেই আমার থেকে কেড়ে নেয়নি, আমার সম্মানের দিকে হাত বাড়িয়েছে। একটা নারীর জীবনে সব থেকে মূল্যবান হচ্ছে তার সম্মান ও ভালোবাসা। এই দুটোর দিকেই ওই শয়তানটা হাত বাড়িয়েছিল। ওকে আমি নিজের হাতে শাস্তি দেব। তুমি কেন শুধু শুধু নিজের হাত ময়লা করবে? নোংরা আবর্জনা পরিষ্কার করতে গেলে যেমন হাতে ময়লা লেগে যায়, সমাজ থেকে এমন শয়তানদের উৎখাত করতেও তেমনি হাতে ময়লা লাগে। আর আপনি আমাকে বলছেন নিজেও তো অপরাধীদের মারার মিশনে যোগ দিয়েছেন, আপনিও তো পারতেন আইনের সাহায্য নিতে। দুর্জয় অট্টহাসিতে ফেটে পড়ে। কিসের কথা বলছো? আইন? এদেশে কোনো আইন আছে কি নাকি? যদি থাকতো তাহলে আমি এতবার জেলে যাবার পরও নিজের শিল্পপতি বাবার ইনফ্লুয়েন্সে বেরিয়ে আসতে পারতাম না। আর বাপ্পির মামার তো ক্ষমতা আরও বিশাল। আজকাল টাকা ও ক্ষমতা দিয়ে তুড়ি মেরে আইনকে কিনে নেওয়া যায়। তাই আমি এসব আইনের মুখোশপেক্ষী হয়ে থাকতে চাই না। রূপকথা শক্ত গলায় বলে, তাহলে আমাকেও নিজের পথ বেছে নিতে দিন। আমি আমার আহনাফের খুনিকে নিজের হাতে শেষ করব। দুর্জয় আর কথা বাড়ায় না। রূপকথা হঠাৎ কিছু একটা খেয়াল করে বলে, আমার মনে হয় কেউ আমাদের দিকে নজর রাখছে। কে হতে পারে? সেটা আমার জানা নেই, কিন্তু কেউ তো আছে অবশ্যই। দুর্জয় আশেপাশে তাকিয়ে তাকিয়ে দূর দূরান্ত পর্যন্ত একদম ফাঁকা। মানুষ তো দূরের কথা, কাকপক্ষীও নেই। এসব দেখে দুর্জয় বলে, আমার মনে হয় তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে, এখানে কেউ নেই। রূপকথা কিছু বলে না আর। দুর্জয় সামনে এগোতে এগোতে রূপকথাকে বলে, এখানে যখন এসেই পড়েছ তখন আমার সাথে সাথে আসো, তাহলে অন্তত নিরাপদ থাকবে। রূপকথা আর কথা না বাড়িয়ে চুপচাপ করে সামনে এগোতে থাকে দুর্জয়ের পিছু পিছু। কিছু দূর এগোতে হঠাৎ কয়েকজন এসে তাদের উপরে আতঙ্কিত হামলা চালায়। দুর্জয় ও রূপকথা কিছু বুঝে ওঠার আগেই তাদের কাছে ধরাশায়ী হয়ে ওঠে। জ্ঞান ফিরতেই নিজের চোখের সম্মুখে বিদঘটে হাসির সহিত বাপ্পিকে দেখতে পায় রূপকথা। বাপ্পিকে দেখতেই তার মাথায় রাগ উঠে যায়। বাপ্পি রূপকথার উদ্দেশ্যে বলে, কেমন আছো সুন্দরী? শেষ পর্যন্ত আবার আমার কাছে এসে তোমায় ধরা দিতেই হলো। রূপকথা ওঠার চেষ্টা করতে গিয়ে দেখতে পায় তাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। পাশেই দুর্জয়কে বেঁধে রাখা। রূপকথা দুর্জয়কে আলতো স্বরে ডাকতে থাকে। বাপ্পি বলে ওঠে, বাহ, আহনাফ মরতে না মরতেই নতুন নাগর জোগাড় করে নিলে। তাহলে আমি কি দোষ করেছিলাম? বলেই গা জ্বালানি হাসি দেয়। আর রূপকথা রাগে কাঁপতে থাকে। এরই মধ্যে দুর্জয় জেগে ওঠে। বাপ্পিকে দেখেই সে হিংস্র হয়ে ওঠে, কিন্তু কিছু করতে পারে না। বাপ্পি বলে, আমাকে মারতে এসেছিলি না? আজ দেখ তোদের দুইজনের আমি কি ব্যবস্থা করি। বলেই সে হাতে একটা চাবুক তুলে নেয়। চাবুক দিয়ে বাপ্পি দুর্জয়কে নির্দয়ভাবে মারতে থাকে। রূপকথার এহেন নিষ্ঠুরতা সহ্য করতে পারে না। বাপ্পি হাঁপিয়ে গিয়ে থেমে যায়। ততক্ষণে দুর্জয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো শরীরে রক্তাক্ত। বাপ্পি এবার রূপকথার দিকে এগিয়ে গিয়ে বলে, এবার সেদিনকার অসম্পন্ন কাজটা সম্পূর্ণ করে ফেলি। রূপকথার হাতের বাঁধন খুলে তাকে নিজের কাছে টানতে থাকে। তার শরীরের স্পষ্ট কাতর স্থানে হাত বোলাতে থাকে। রূপকথার পরনে সালোয়ার কামিজের হাতা টেনে ছিঁড়ে ফেলে। শরীরের বিভিন্ন স্থানে আঁচড় কাটতে থাকে। রূপকথা আর সহ্য করতে পারে না। সে প্রতিজ্ঞা করে এর শেষ দেখে ছাড়বে। তাই নিজের শরীরে সর্বশক্তি দিয়ে বাপ্পিকে ঠেলে দূরে সরিয়ে দেয়। আর বাপ্পি পড়ে যেতেই এই সুযোগটাকেই কাজে লাগিয়ে দুর্জয়ের বাঁধন খুলে দেয়।
দুর্জয় তখনও অনেক দুর্বল ছিল। রূপকথা নিজেকে বাঁচানোর জন্য নিজের সাথে লুকিয়ে আনা একটা ছুরি বের করে নেয়। বাপ্পি পুনরায় উঠে তার দিকে এগোতে নিতেই রূপকথা ছুরির আঘাত করতে শুরু করে। পেটে, পিঠে, হাত পা কোনো স্থানে বাকি রাখে না। এক সময় প্রবল ক্রোধে বাপ্পির পুরুষাঙ্গে ছুরি দিয়ে আঘাত হানে। ব্যাস, বাপ্পির সাথে সাথেই চিৎকার করে সেখানেই পড়ে যায়। দুর্জয় এই দৃশ্য দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর রূপকথা সেখানেই বসে কাঁদতে শুরু করে। আজ আবারও তার সম্মানের দিকে হাত বাড়িয়েছিল এই শয়তানটা। আগের কুরত্ব ছিলই, সাথে আজকের ঘটনা, সব মিলিয়ে রূপকথা আর নিজেকে সামলাতে পারে না। নিজের সব ক্রোধের বহিঃপ্রকাশ ঘটায় এইভাবে। পাহাড়ের চূড়ায় উঠে বাপ্পির লাশটা দূরে ছুঁড়ে ফেলে দুর্জয়। এখন সে অনেকটাই স্বাভাবিক, যদিও শরীরের আঘাতগুলোর জন্য অনেক কষ্ট হচ্ছে। রূপকথা তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। দুর্জয় রূপকথার কাছে আসতেই রূপকথা ফুঁপিয়ে কেঁদে ওঠে। দুর্জয় রূপকথাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে জড়িয়ে ধরে আলতো স্বরে বলে, চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। রূপকথা কাঁদতে কাঁদতে বলে, আমার সাথে কেন বারবার এমন হয়? কেন বারবার আমার সম্মানের দিকে এভাবে হাত বাড়ানো হয়? বলতে বলতেই দুর্জয়ের বুকে আঘাত করতে শুরু করে দেয়। বুকে অজস্র কিল ঘুষি মেরে বলে, সব কিছু আপনার জন্য হয়েছে। আপনি ওইসব শুরু করেছেন। আপনি যদি সেদিন বাপ্পির সাথে ওই বাজিটা না ধরতেন, তাহলে এইসব কিছুই হতো না। আজ আমি আমার আহনাফকেও এইভাবে হারাতাম না। আমি ঘৃণা করি আপনাকে। আপনাকেও এইভাবে মারতে পারলে আমার শান্তি হতো। দুর্জয় একদম পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়ায়। এক এক পা পেছালেই সে পড়ে যাবে এমন অবস্থায় আছে। অতঃপর রূপকথার উদ্দেশ্যে বলে, ঠিক আছে, তুমি এসে নিজের শান্তির ব্যবস্থা করো। আমি এমনিতেই বাঁচতে চাই না, আমার শেষ করে দাও, ফেলে দাও এখান থেকে। রূপকথা এক পা করে এগিয়ে যায়। দুর্জয়ের একদম সামনে এসে বলে, আই হেট ইউ টু মাচ। বলেই ধাক্কা দেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। দুর্জয়কে ধাক্কা দিতে গিয়ে রূপকথার হাত থমকে যায়। সে পাহাড়ের উপরে বসে পড়ে, আহাজারি করে কাঁদতে আরম্ভ করে দেয়। দুর্জয় ও রূপকথার পাশে বসে তার কাঁধে হাত দিয়ে সান্ত্বনা দিতে চায়, কিন্তু রূপকথা দুর্জয়ের হাতে ছিটকে ফেলে বলে, স্পর্শ করবেন না আমায়। আমি ঘৃণা করি আপনাকে। আমার জীবনের সব ট্র্যাজেডির জন্য আপনি দায়ী। দুর্জয় নিজের হাতে গুটিয়ে নিয়ে বলে, আমাকে তুমি ঘৃণা করতেই পারো, কিন্তু এই মুহূর্তে তোমাকে আমার সাথে যেতেই হবে। রাত হয়ে আসছে, এই স্থানটা নিরাপদ নয়। এই সকল এলাকায় অনেক দুর্বৃত্তরা ঘুরে বেড়ায়, তারা জান কিংবা সম্মান কেড়ে নিতে ওত পেতে থাকে। তাই এখন তোমাকে আমার সাথে ফিরতে হবে। রূপকথা কপট রাগ দেখিয়ে বলে, আমি আপনার সাথে কোথাও যাব না। দুর্জয়ের মাথাতেও জেদ চেপে যায়, তাই সে বলে, তুমি যদি ভালোই না যাও, তাহলে আমি অন্য পন্থা অবলম্বন করব। অন্য পন্থা মানে? দুর্জয় বাঁকা হাসে। রূপকথা দুর্জয়ের প্রবৃত্তি অনুধাবন করতে পেরে বলে, খবরদার, আমাকে স্পর্শ করবে না। আমার থেকে দূরত্ব মেনটেন করে চলো। আমি যাচ্ছি। বলেই রূপকথা উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। দুর্জয় তার পিছু পিছু যেতে থাকে। আর শুভ্র আর আমিয়ার বৌভাত। স্বাভাবিকভাবেই আমিয়ার মনটা এখনো বিক্ষিপ্ত। এই বিয়ে, এই সম্পর্কের প্রতি এখনো সে উদাসীন। সে মেনে নিতে পারছে না সম্পর্কের এই পরিণতি, তবুও মেনে নেওয়ার চেষ্টারত। আমিয়া এই কথাতেই বিশ্বাস করে, একবার যখন শুভ্রর সাথে তার বিয়ে হয়েছে, তখন শুভ্রর সাথেই তার সংসার করতে হবে। আজ হোক বা কাল তাকে শুভ্রকেই স্বামীর অধিকার দিতেই হবে। তাই আমিও চেষ্টা করছি যাতে এই সম্পর্কটাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করতে পারে। আমি আর এইসব ভাবনার মাঝেই শুভ্রর বড় ভাবি অদিতি এসে তাকে দেখে হাসি মুখে বলে, বই ভাতের আয়োজন কমপ্লিট। সব আত্মীয়রাও আসতে শুরু করে দিয়েছে। মা তোমাকে সাজিয়ে দিতে বলেছে, চলো আমি তোমাকেই সাজিয়ে দিই। আমিয়া মেকি হেসে উঠে বসে অদিতির সাথে যেতে থাকে। অদিতিও যেতে যেতে আমিয়ার সাথে অনেক আলাপ করে, যাতে করে আমিয়াও ধীরে ধীরে একটু করে স্বাভাবিক হয়ে ওঠে। আমিয়াকে নিজের কক্ষে নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় অদিতি। সাজানো শেষ হতে স্মিত হেসে বলে, তোমাকে আজ যে সুন্দর লাগছে না বলে বোঝাতেই পারবো না। সুব্রত আজ তোমার থেকে দৃষ্টি সরাতে পারবে না। আমিয়া তেমন কোনো প্রতিক্রিয়া দেখায় না। এর মাঝেই ঘরের দরজায় কেউ কড়া নাড়ে। অদিতি গিয়ে দরজা খুলতেই শুভ্রকে দেখতে পায়। শুভ্র বলে ওঠে, আমি আর সাজ কি কমপ্লিট? মা আমাকে ওকে সাথে করে নিচে নিয়ে যেতে বলল।
অদিতি হেসে বলে, হ্যাঁ কমপ্লিট। তুমি নিজেই নিজের বউকে একবার দেখো, দেখবে আর চোখ ফেরাতেই পারবে না। বলেই অদিতি আমিয়াকে নিয়ে এসে শুভ্রের সামনে দাঁড় করায়। শুভ্র আমিয়াকে দেখে বিমোহিত হয়ে তাকিয়ে থাকে। শাড়ি এবং গহনা সজ্জিত আমিয়ার রূপ যেন আজ আরও কয়েক গুণ বেড়ে গেছে। শুভ্রর ইচ্ছা করছে জীবনভর এইভাবে আমিয়ার দিকে তাকিয়ে থাকতে। এদিকে আমিয়ার দৃষ্টি নত করে আছে। অদিতি অনেকক্ষণ শুভ্রকে আমিয়ার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হালকা কেসে বলে, এভাবে তাকিয়ে থাকার অনেক সময় পাবে দেবরজি। এখন আপাতত তোমার স্ত্রীকে নিয়ে নিচে যাও। অদিতির কথায় শুভ্রর হুঁশ ফেরে, নিজের কাজে নিজেই লজ্জা পেয়ে যায়। আমিয়ার দিকে তাকিয়ে বুঝতে পারে সেও বেশ লজ্জা পেয়ে গেছে। তাই সে আর এত বিব্রতকর পরিস্থিতিতে বেশিক্ষণ থাকতে চাইল না। আমিয়ার উদ্দেশ্যে বলল, এসো আমার সাথে। আমিয়া শুভ্রর সাথে যেতে লাগলো। সিঁড়ির কাছাকাছি আসতেই শুভ্র আমিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। আমিয়া হালকা হাসলো। শুভ্র আবারও ব্যাকুল কণ্ঠে বলল, আমি যদি আজ তোমার কাছে একটা অনুমতি চাই তো দিবে আমায়? কিসের অনুমতি? তোমার কপালে প্রেমের পরশেকে দেওয়ার। আমিয়ার পুরো শরীরে যেন তড়িৎ খেলে গেল। সে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারল না। শুভ্র বলল, তোমার এই নীরবতাকেই তাহলে সম্মতি ধরে নিলাম। কথাটা বলেই আমিয়ার কপালে প্রেমের পরশ এঁকে দিল। আমিয়া পুরো সময়টা চোখটা বন্ধ করেই রাখলো, আর চোখের সামনে দুর্জয়ের মুখশ্রী ভেসে উঠল। অদ্ভুতভাবে ধীরে ধীরে সেই প্রতিচ্ছবি মিশে যেতে লাগলো এবং একসময় শুভ্রের প্রতিচ্ছবি ধরা দিল। আমিয়া চোখ খুলেই শুভ্রকে দেখতে পেল। অস্পষ্ট স্বরে বলে উঠল, আমার ভবিতব্য এখন এটাই। রূপকথা ও দুর্জয় এখন যেই এলাকা দিয়ে হেঁটে চলেছে সেটা সম্পূর্ণ জঙ্গলে ঘেরা। দুর্জয় রূপকথাকে সাবধানে পা ফেলতে বলছে, কারণ এই জঙ্গলের প্রতি পদে পদে বিপদ লুকিয়ে থাকতে পারে। রূপকথা অবশ্যই দুর্জয়ের কথাকে অতটা গ্রাহ্য করছে না। সে নিজের মতোই হেঁটে চলেছে। এই স্বেচ্ছাচারী মনোভাবের খেসারত দিতে হলো তাকে। পায়ে কিছু একটার সাথে আঘাত খেয়ে পড়ে যেতে নিল। তখনই দুর্জয় তাকে আগলে নিয়ে বলল, বললাম না সাবধানে চলতে। এরই মধ্যে তারা দুজনের কারোর পায়ের শব্দ শুনতে পেল। দুজনেই অবাক হয়ে গেল। কারা আসছে এখানে? ঝোপের আড়ালে থেকে কয়েকজন উপজাতির মানুষ বেরিয়ে আসে। দুর্জয় ও রূপকথাকে এই অবস্থায় থেকে তারা অবাক হয়ে যায়। রূপকথার শরীরে বাপ্পির করা আঁচড়ের দাগ এখনো স্পষ্ট, সাথে তার সালোয়ারের ছেঁড়া অংশও সবার দৃষ্টিগোচর হয়। সবাই নিজেদের মনের মতো কাহিনী বানিয়ে নেয়। এদিকে দুর্জয় ও রূপ তাদের ভাবগতি বোঝার চেষ্টা করে। উপজাতির লোকেরা নিজেদের মধ্যে নিজেদের ভাষায় কথা বলতে থাকে। অতঃপর তাদের মধ্যেই একজন লোক এগিয়ে এসে দুর্জয় ও রূপকথার দিকে। লোকটা আদো আদো বাংলায় বলল, তোমরা আমাদের সাথে আমাদের সর্দারের ডেরায় চলো। আমরা কেন যাব ওখানে? যদি নিজেদের ভালো চাও তো চলো, না হলে এখানে যারা আসে তারা সবাই কিন্তু তোমাদের উপর ক্ষেপে আছে। তোমাদের অনৈতিক কাজের জন্য সবাই রুষ্ট। তাই জঙ্গলের মাঝেই আমাদের কাবিলা সবাই মিলে যদি তোমাদের উপর হামলা চালায় সেটা কিন্তু ভালো হবে না। এসব কি ফালতু কথা বলছেন? রূপকথা ভয় পেয়ে যায় এসব শুনে। এসব লোকেরা না জানি তাদের ব্যাপারে কী ভাবছে। সে এটাও বুঝতে পারে না দুর্জয়ের স্বভাবচারিতভাবেই নিজের মারকুটের স্বভাব বজায় রাখবে, যেটা তাদের জন্য ভালো হবে না। কারণ এতগুলো লোকের সাথে তারা একা পেরে উঠবে না। তাছাড়া এসব লোকের কাছে বর্ষা ও তীর ধনুক জাতীয় অনেক অস্ত্র আছে। তাই এদের মোকাবিলা করা সহজ হবে না। এই জন্য সে দুর্জয়ের উদ্দেশ্যে বলে, ওরা যা বলছে তাই করা উচিত আমাদের, না হলে হিতে বিপরীত হতে পারে। দুর্জয়ও ব্যাপারটা অনুধাবন করতে পেরে সায় জানায়। উপজাতি কাবিয়াল রূপকথা ও দুর্জয়ের বিচার সভা বসেছে তাদের সর্দারের মসজিদে। সর্দার তাদের নিয়ে আসা ব্যক্তিদের বয়ান শুনে এবং রূপকথার দিকে ভালোভাবে খেয়াল করে অনুধাবন করে তারা কোনো অনৈতিক কাজ করতে এখানে এসেছিল। সর্দার বাংলায় কথা বলতে জানে, তাই সে রূপকথা ও দুর্জয়ের উদ্দেশ্যে বলে, আমরা সবাই শতভাগ নিশ্চিত তোমরা এখানে কোনো অনৈতিক কাজ করতে এসেছিলে। এর আগেও আমাদের কাবিলার আশেপাশে এমন অনেক ঘটনা ঘটেছে। এই তো কয়েক মাস আগে একটা মেয়েকে কেউ ধর্ষণ করে এখানে মেরে রেখে দিয়ে যায়, আর পুলিশ এসে আমাদের কাবিলার নিরীহ মানুষদের ধরে নিয়ে যায় সন্দেহের বশে। এখনও সেই কেস চলছে, তাই আমরা কেউ আর এসব ঝুঁকি নিতে প্রস্তুত নই। দুর্জয় বলে,
আপনারা ভুল বুঝছেন, এমন কিছুই না। আসল ব্যাপারটা হচ্ছে তোমাদের কোনো অজুহাত আমি শুনতে চাই না। তোমাদের সামনে দুটো উপায় রাখছি, হয় তোমরা দুজনে নিজেদের ধর্ম মতে এখানে বিয়ে করে নাও, আর না হলে তোমাদের দুজনকেই আমাদের কাবিলার নিয়ম অনুসারে অনৈতিক কার্যক্রম করার অপরাধে পুড়িয়ে মারা হবে। রূপকথা ও দুর্জয় দুজনেই হতবাক হয়ে যায়। রূপকথা বলে ওঠে, বিশ্বাস করুন, আমাদের এত কঠিন শাস্তি দেবেন না। সিদ্ধান্ত তোমাদের হাতে। ঠিক আছে, যদি এমনই হয় তো আমায় পুড়িয়ে মারুন, তবুও আমি ওই লোকটাকে বিয়ে করব না। দুর্জয় রূপকথার পাশে গিয়ে দাঁড়িয়ে তার হাত শক্ত করে ধরে বলে, আমি এই মেয়েটাকে বিয়ে করতে রাজি আছি। দুর্জয়ের কথা শুনে রূপকথা বিস্ফোরিত নয়নে তাকায় তার পানে। দুর্জয়ের থেকে হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে থাকে। দুর্জয় মৃদু স্বরে বলে, তুমি শান্ত থাকো। অতঃপর উপজাতিদের কাবিলের সর্দারের উদ্দেশ্যে বলে, আপনারা বিয়ের ব্যবস্থা করুন, আমাদের এই বিয়েতে আপত্তি নেই। রূপকথা চিৎকার করে বলে ওঠে, আমি মরে যাব তবু এই বিয়েটা করব না। দুর্জয় পুনরায় শান্ত স্বরে বলে, বোকামি করো না রূপকথা, এখন এছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নেই। এই কাবিলের এতগুলো লোকের সাথে আমরা পেরে উঠব না, আর আমাদের পালানোরও কোনো পথ নেই, কারণ এই লোকটা আমাদের কাছে একেবারেই অচেনা, আর ওনাদের সবার নখ পর্দানে, তাই পালিয়েও বেশি দূর যেতে পারবে না। যদি প্রাণ নিয়ে বেঁচে ফিরতে চাই তাহলে এদের কথা শুনতেই হবে। রূপকথা তেতে উঠে বলে, আপনার জীবনের মায়া থাকতে পারে, আমার নেই। আমি মরে যেতে রাজি, কিন্তু এই বিয়েটা করতে নয়। তুমি ভুল ভাবছো রূপকথা, আমি মরতে মোটেও ভয় পাই না। আমি তোমার নিরাপত্তার কথা ভেবে এই বিয়েতে রাজি হয়েছি, কারণ তুমি আমার বন্ধু আহনাফের খুব প্রিয় একজন, যাকে বাঁচানোর জন্য সে নিজের প্রাণ কোরবানি দিয়েছে। আমি চাই না তার সেই কোরবানি বৃথা যাক। আশা করি তুমিও চাইবে না। রূপকথা এবার একটু নরম হয়, স্মিত স্বরে বলে, কিন্তু আমি শুধু আর শুধু আহনাফকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আপনাকে তো নয়ই। এই বিয়েটার কোনো মানেই থাকবে না। আমিও কখনো তোমার কাছে স্বামীর অধিকার চাইবো না। এটা জাস্ট বিপদ থেকে বাঁচার জন্য একটা চুক্তি, ব্যাস। রূপকথা প্রতি উত্তরে কিছু বলে না। কিছুক্ষণ পরেই কাবিলার লোকেরা লোকালয় থেকে কাজী ডেকে ইসলামিক মতে তাদের বিয়ে সম্পন্ন করার ব্যবস্থা করে। রূপকথার হাত পা কাঁপছিল। কাজী দুর্জয়কে কবুল বলতে বলে সে একটু সময় নিয়ে কবুল বলে, আর রূপকথা তো কিছুতেই কবুল বলতে রাজি ছিল না। প্রায় মিনিট পাঁচেক চুপ থাকার কাবিলায় মানুষজন রেগে যায়। কাজীও বিরক্ত হয়ে বলে, আর কতক্ষণ অপেক্ষা করবি? জলদি কবুল বলে দাও। রূপকথা উঠে দাঁড়িয়ে বলে, আমি কবুল বলবো না, এই বিয়েটা আমি করব না। শেষ মুহূর্তে এসে রূপকথার এমন কথা দুর্জয়কে অবাক করে দেয়। কি করতে চাইছে কি মেয়েটা? এদিকে কাবিলার সর্দার ভীষণ রেগে গিয়ে বলেন, এখনই আগুন নিয়ে এসে এই মেয়েকে জ্বালিয়ে দেওয়ার ব্যবস্থা করো। নষ্টমী করার সময় আছে, কিন্তু বিয়ের বেলায় নেই। সাথে সাথেই কয়েকজন হাতে মশাল নিয়ে এগিয়ে আসে। আবার কিছু জনের হাতে ছিল কেরোসিন। সেই কেরোসিনগুলো রূপকথার গায়ে ছিটিয়ে দেয়। দুর্জয় রূপকথাকে আগলানোর জন্য এগিয়ে আসে। তাকে শক্ত করে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলে, তুমি যদি এখনই কবুল না বলো তাহলে আমি সবার সামনে এমন কিছু করব যা তুমি ভাবতেও পারবে না। দুর্জয়ের এমন হুমকিতেও রূপকথা ভয় পায় না। সে যেন শপথ নিয়েছে মরে যাবে, তা কবুল বলবে না। দুর্জয় রূপকথার এমন ঘাতরামি দেখে বাধ্য হয়ে তাকে কোলে তুলে নেয়। অতঃপর তার দিকে মুখ এগিয়ে নিতেই যাবে, তখনই রূপকথা ভয়ে ভয়ে বলে ফেলে, কবুল। কাজী বলে ওঠেন, এই বিয়ে সম্পন্ন হলো। রূপকথার পুরো দুনিয়া যেন থমকে গেল। সে সাথে সাথেই গগন বিতারী আওয়াজারি করে কাঁদতে লাগলো। দুর্জয় রূপকথাকে নিচে নামিয়ে দিল। রূপকথা চিৎকার করে বলতে লাগলো, এই বিয়ে আমি মানি না, মানি না, মানি না আমি এই বিয়ে। বলেই সে কাবিলা থেকে বেরিয়ে জঙ্গলের দিকে ছুট লাগালো। দুর্জয়ও ছুটতে লাগলো তার পিছনে। কাবিলার কিছু মানুষ তাদের পিছু যেতে নিতেই সর্দার বলল, ওদের বিয়েটা হয়ে গেছে, এখন বাকিটা ওদের বুঝে নিতে দাও। আমাদের আর মাথা ঘামাতে হবে না এই ব্যাপারে। সর্দারের কথায় সবাই থেমে গেল। রূপকথা একটা বড় অশ্বত্থ গাছের নিচে বসে কাঁদতে লাগলো। তার কান্নার গতি কিছুতেই কমছে না। মাথা থেকে কিছুতেই কাজীর বলা কথাটা ঝেড়ে ফেলতে পারছে না।
ওই দুর্জয়ের সাথে এখন তার বিয়ে হয়েছে। দুর্জয় এখন তার স্বামী। এটা মেনে নেওয়া তার জন্য কষ্টকর। এরই মধ্যে দুর্জয় এসে তার সামনে দাঁড়ায়। দুর্জয়কে দেখে তার চাপা ক্ষোভ বৃদ্ধি পায়। উঠে দাঁড়িয়ে দুর্জয়ের কলার চেপে ধরে বলে, এসব কিছু আপনার প্ল্যান তাই না? আপনিই ষড়যন্ত্র করেছেন সব। কেন করলেন এমন? আমার আর সহ্য হচ্ছে না, নিজেকে শেষ করে দিতে মন চাইছে। তুমি নিজেকে সামলাও, কিছু হয়নি। এত কিছু হয়ে গেল আর আপনি বলছেন কিচ্ছু হয়নি? আমি বা তুমি কেউ মন থেকে বিয়েটা করিনি। এটা আমাদের কাছে জীবন বাঁচানোর চুক্তি ছিল। এটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। এমনিতেও এখান থেকে আমাদের পথ সম্পূর্ণ আলাদা। তুমি চলবে তোমার পথে আর আমি আমার পথে। আমি কখনো তোমার পথে আসবো না। সো রিল্যাক্স। রূপকথা অসৎ গাছের নিচেই বসে থাকে অনেকক্ষণ। দুর্জয় এক পর্যায়ে বলে, এখন যাওয়া যাক। শুধু ঢাকা ফেরা পর্যন্ত আমাকে সহ্য করে নাও। তারপর আমি আর কখনো তোমার সামনে আসবো না, কথা দিলাম। রূপকথা এবার উঠে দাঁড়ায়, দুর্জয়ের দিকে তাকিয়ে বলে, মনে থাকে যেন। পরের দিন বিয়ের পর আজ আমিয়া প্রথম ভার্সিটিতে এলো। সবাই তার দিকে আর চোখে তাকাচ্ছে। ভার্সিটির সবাই জেনে গেছে যে তার সহিত প্রফেসর শুভ্রর বিয়ে হয়েছে। ব্যাপারটা এমন হট টপিকে পরিণত হয়েছে যাকে বলে টক অফ দ্য টাউন। আমি আর এসব একদমই ভালো লাগছে না। সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। এত সব কিছুর মাঝে আমি আর চোখ খুঁজছে রূপকথাকে। গতকাল থেকে মেয়েটার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ব্যর্থ হচ্ছে। মেয়েটা তার বউভাতেও এলো না। খুঁজে খুঁজে তার চোখ গেল ক্যাম্পাসের অদূরে থাকা কৃষ্ণচূড়ার গাছটার দিকে, যেখানেই উদাস মনে দাঁড়িয়ে আছে রূপকথা। আমিয়া তাকে দেখেই তার দিকে এগোতে থাকে। এদিকে রূপকথা সম্পূর্ণ নিজের খেয়ালে ব্যস্ত। মনে পড়ে যাচ্ছে গতকালকে দুর্জয়ের সাথে বলা শেষ কথাগুলো। দুর্জয়ের সাথে করে সিলেট থেকে ঢাকাগামী একটি বাসে করে সে ঢাকা ফিরে আসে। বাস থেকে নেমেই দুর্জয় রূপকথাকে বলে, জান, এই রাস্তা আপনার আর এই রাস্তা আমার। দোয়া করব যেন এই দুটো রাস্তার গতিপথ এমনভাবে ভিন্ন দিকে থাকে, কখনো এক না হয়। কথাটা বলেই সে চলে গিয়েছিল। একবারও পিছু ফিরে তাকায়নি। কথাটার মাঝে কী ছিল রূপকথা জানে না, কিন্তু সে কথাটা ভুলতে পারছে না। হতাশার সহিত দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি ভুলতে চাই গতকাল ঘটে যাওয়া সব ঘটনা। আমাদের পথ এমন আলাদাই থাকুক। রূপকথা ভাবনার মাঝেই আমিয়া তার সামনে এসে দাঁড়িয়ে বলে, কিরে, কি ভাবছিস তুই? রূপকথা থতমত খেয়ে বলে, কিচ্ছু না। কাল থেকে তোর কোনো খোঁজ নেই, আমার বউভাতেও এলি না। ব্যাপারটা কি বলতো? একটু ব্যস্ত ছিলাম তাই আর কি। বুঝি না তোর এত কিসের ব্যস্ততা। এভাবেই টুকিটাকি কথা চলতে থাকে, কিন্তু রূপকথা কোনোভাবেই দুর্জয়ের ভাবনা থেকে বের হতে পারছিল না। হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলে আমিয়াকে জিজ্ঞাসা করেই ফেলে, আচ্ছা, দুর্জয়কে তোর এত পছন্দ ছিল কেন? কি দেখেছিলি ওর মধ্যে? এসব অতীতের কথা তুলিস না, আর আমার কষ্ট হয়। বল না আমায়। লোকটার চোখের দিকে তাকালে মনে হতো তার চোখে বিষাদ সিন্ধু লুকিয়ে রেখেছে। আমার আগ্রহ ছিল সেই বিষাদ সিন্ধু সম্পর্কে জানার, কিন্তু পারলাম না। রূপকথা আমিয়ার কথা শুনে আনমনেই বলে, ভাগ্যে যে অন্য কিছু ছিল। সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখতে দেখতে 1 বছর অতিবাহিত হয়ে গেছে। এই 1 বছরে শুধু দিন বদলায়নি, সবার জীবনেও অনেকাংশে বদলে গেছে। শুভ্র আমিয়ার সম্পর্ক এখন অনেকটাই স্বাভাবিক। শুভ্রর কেয়ারিং এবং ভালোবাসার জন্যই তার প্রেমে পড়ে গেছে আমিয়া। শুধু তাই নয়, তাদের এই ভালোবাসার ফসল হিসেবে তাদের সন্তানও আসতে চলেছে এই পৃথিবীতে। আমিয়ার বর্তমানে গর্ভবতী 4 মাস চলছে। শুভ্র এখন আমিয়াকে আগের থেকেও বেশি চোখে হারায়, আর সংসারের সকল সদস্য তো যেন আমিয়াকে আরও আগেই আপন করে নিয়েছে। সব মিলিয়ে আমিয়া নিজের জীবনে অনেক বেশি সুখী। রূপকথার জীবনও চলছে তার আপন গতিতে। পড়াশুনো শেষ করে এখন সে বর্তমানে একটি প্রাইভেট স্কুলে শিক্ষারত করছে। নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছে। তবে এই 1 বছরে তাকে আর দুর্জয় নামক ব্যক্তির মুখোমুখি হতে হয়নি। দুর্জয় আর তার সামনে আসেনি। ব্যাপারটা ভাবতেই দীর্ঘশ্বাস ফেলে রূপকথা। সর্বশেষ দুর্জয়ের বন্ধু সাগরের মাধ্যমে জেনেছিল দুর্জয়ের বাবার হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় সে তার বাবার কোম্পানির দায়িত্ব সম্পূর্ণ নিজের কাঁধে তুলে নিয়েছে। দুর্জয়ের আগের জীবন সম্পর্কে অনেক কিছুই জেনেছে সে সাগরের থেকে।
দুর্জয়ের মা বাবা ভালোবাসার বিয়ে ছিল, কিন্তু দুর্জয় যখন তার মায়ের পেটে ছিল তখনই দুর্জয়ের বাবা অন্য একটা নারীর সাথে সম্পর্ক জড়িয়ে পড়ে। দুর্জয়ের জন্মের কয়েক বছর পর দুর্জয়ের মা এই বিষয়টা জানতে পারে। তিনি তার স্বামীকে খুব ভালোবাসতেন, তাই এই সত্যটা মেনে নিতে না পেরে তিনি নিজেকে শেষ করে দিয়েছিলেন। এরপর থেকেই দুর্জয়ের জীবন বদলে যায়। দুর্জয়ের দাদার জন্যই তার বাবা নিজের প্রেমিকাকে পরে আর বিয়ে করতে পারেনি, কিন্তু দুর্জয়কেও তিনি মেনে নিতে পারেনি। বাবার কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করেনি। দুর্জয় ছোট থেকেই পিতামাতাহীনভাবে অনাদরে বেড়ে উঠেছে, যার কারণে তার জীবনটা এমন হয়ে উঠেছে। এসব কথা শুনে দুর্জয়ের প্রতি ভীষণ মায়া হয় রূপকথার। সে বুঝতে পারে দুর্জয়ের এই অগোছালো জীবনের জন্য আসলেই দায়ী তার পরিস্থিতি। কোনো মানুষ তো নিজ থেকে খারাপ পথে পা বাড়ায় না, পরিস্থিতি তাকে খারাপ করে তোলে। রূপকথা আজ স্কুল শেষ করে একজন ছাত্রীকে টিউশনি পড়াতে যায়। সেখানে বৃষ্টির জন্য বেরোতে অনেক দেরি হয়েছিল। রূপকথা বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে আসে। ছাত্রীর বাড়ি থেকে বেরিয়ে একটা গলিতে ঢুকতেই রূপকথা বুঝতে পারে কেউ তাকে ফলো করছে। তার ভীষণ ভয় করে, এই জন্যই সে দ্রুত হাঁটতে শুরু করে। হঠাৎ কেউ পেছন থেকে তার হাত টেনে ধরে। রূপকথা ভয়ে মিয়ে যায়। কিছু বলতে যাবে তার আগেই সামনে থেকে কেউ একজন বলে ওঠে, নিজের ভালো চাইলে ওর হাতটা ছেড়ে দে। আবেগ, কে তুই? আমার শিকারকে ছেড়ে দিতে বলছিস? এত স্পর্ধা তোর? দুর্জয় রাগী মুখ নিয়ে এগিয়ে এসে লোকটির কাছে এসে জোরে একটা লাথি মারে। লোকটা পড়ে যেতেই লোকটা ওপরে উঠে তাকে মারতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে রূপকথা বলে ওঠে, ছেড়ে দিন ওনাকে, লোকটা মরে যাবে। দুর্জয় তবুও থামে না। লোকটা জ্ঞান না হারানো পর্যন্ত প্রহার করে যায়। জ্ঞান হারানোর পরেই উঠে দাঁড়ায়। রূপকথা দুর্জয়ের দিকে একটা রুমাল এগিয়ে দিয়ে বলে, হাতে লেগে থাকা রক্তগুলো মুছে ফেলুন। দুর্জয় রুমালটা হাত বাড়িয়ে তুলে নেয়। রূপকথা খানিক হেসে বলে, 1 বছর থেকে এভাবেই আড়ালে থেকে আমায় সাহায্য করে চলেছেন, তাই তো? দুর্জয় অবাক হয়ে রূপকথার পানে তাকায়। রূপকথা বলে, অবাক হচ্ছেন কেন? আমি এতটাও বোকা নই যে কিছু বুঝতে পারবো না। আমার এই স্কুলে চাকরির ব্যবস্থা থেকে আমার সব অসুস্থতায় আমার খেয়াল রাখার ব্যবস্থা তো আপনিই করেছিলেন। এমনকি আজকের ঘটনার মতন আর কতবার এভাবে আপনি আমায় সেভ করেছেন, আমি কিন্তু সবটাই জানি। তোমাকে নিরাপদ রাখা আমার দায়িত্ব। কেন? আমি আপনার স্ত্রী বলে? দুর্জয় এবার একদম চুপ হয়ে যায়। বলার মতো কিছুই আর খুঁজে পাচ্ছে না। রূপকথা দুর্জয়ের অনেক কাছে এগিয়ে দাঁড়িয়ে মুখোমুখি হয়ে বলে, যদি স্বামীর সকল দায়িত্ব এভাবে পালন করতে পারেন তাহলে স্বামীর অধিকারও তো দেখাতে পারেন, তাই না? মানে? আমি এই বিয়েটা এখন মেনে নিয়েছি। 1 বছর আগে যে সম্পর্কে আমরা বাধা পড়েছিলাম সেটাকে অগ্রাহ্য আমরা কেউই করতে পারবো না, কারণ সম্পূর্ণ ইসলামী নিয়ম মেনে আমাদের বিয়ে হয়েছে। তোমাকে নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিছু মেনে নিতে হবে না রূপকথা। তুমি চাইলে আমরা ইসলামী মতে এই সম্পর্ক ইতি টানতে পারি। রূপকথা খানিক রেগে বলল, কিন্তু আমি এমনটা চাই না। বাড়ি থেকে আমায় ক্রমশ বিয়ের জন্য চাপ দিচ্ছে। এজন্য আজ আমি স্কুলে আসার সময় বাড়িতে বলে এসেছি যে আমি বিবাহিতা। এটা কেন করলে তুমি? ইচ্ছে হয়েছে তাই করেছি। এখন আপনি আমার সাথে আমার বাসায় চলুন। বাড়ির সবাই আমার স্বামীকে দেখতে চেয়েছে, তারা চায় এবার সামাজিক অনুষ্ঠান করে আমাদের বিয়েটা দিতে। রূপকথাকে এমন স্বাভাবিকভাবে এসব কথা বলতে দেখে দুর্জয় অবাক হয়ে বলে, কিন্তু তুমি তো আহনাবকে ভালোবাসো, তাহলে আমাকে কিভাবে বিয়ে করবে তুমি? রূপকথা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জীবন কারোর জন্য থেমে থাকে না দুর্জয়। আহনাব আর এই পৃথিবীতে নেই, ওর অস্তিত্ব রয়েছে শুধুই আমাদের স্মৃতিতে। আর কারো অপেক্ষায় সারা জীবন কাটিয়ে দেয়া এটা শুধু গল্পেই মানায়, বাস্তবে নয়। বাস্তবে আমাদের সবাইকে নিজের জীবনে এগিয়ে যেতে হয়, বিশেষ করে একটা মেয়েকে। আবেগ দিয়ে জীবন চলে না। এখন যদি আমি আজীবন একা থাকি তাহলে শেষ বয়সে একাকিত্ব আমায় ঘিরে ধরবে। আমি সেটা চাই না। আমি জীবনের প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই। বিয়ে একটা পবিত্র সম্পর্ক, এর মাধ্যমে আরও নতুন সম্পর্কের সূত্রপাত হয়। এই বিয়ে থেকে বঞ্চিত থাকা বোকামি ছাড়া কিছুই নয়, কারণ এই বিয়ের মাধ্যমে একজন নারী মাতৃত্বের সুখ অনুধাবন করে। আর যারা বলে কাউকে মনে রেখে আজীবন একা থাকতে হবে, তারা হয় অতি আবেগী, না হয় বাস্তবতা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। এই সমাজে একা একটা মেয়ের আজীবন অবিবাহিতা থাকা অভিশাপের মতো। এসব কিছু চিন্তা ভাবনা করেই আমি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
আপনি কি এই সিদ্ধান্তে আমার পাশে থাকবেন? দুর্জয় মৃদু হেসে বলে। অবশ্যই। রূপকথা চিন্তামুক্ত হয়। দুর্জয় রূপকথার উদ্দেশ্যে বলে, কিন্তু আরেকবার ভেবে নাও, আমার সাথে বিয়ের ব্যাপারটা সব দিক দিয়ে চিন্তা ভাবনা করেছ? আমার জীবনটা কিন্তু বড্ড অগোছালো। আমার জীবনে এলে তোমায় ঝলসে যেতে হবে। ঝলসে যাব জানি, কিন্তু আমি ঝলসে যেতে প্রস্তুত আপনার প্রণয়ে। দুর্জয় অবাক হয়ে তাকিয়ে থাকে। এই 1 বছরে মেয়েটার খেয়াল রাখতে রাখতে কখন যে প্রেমে পড়ে গেছে সেটা নিজেও বুঝতে পারিনি। আজকের দিনটা যেন তার কাছে পুরো স্বপ্নের মতো, যেখানে তার ভালোবাসার মানুষটা নিজ থেকেই তার কাছে ধরা দিতে চাইছে। দুর্জয় রূপকথাকে নিজের কাছে টেনে নিয়ে তার কপালে ভালোবাসায় আলতো পরশ এঁকে দিয়ে বলে, সারা জীবনের জন্য তোমার হাত ধরতে চাই, কখনো এই হাত ছেড়ে যেও না। প্রতি মুহূর্তে ঝলছে অঙ্গার হও, তবুও তুমি আমার রং। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন আর শেয়ার করে দেবেন। আর পরবর্তী গল্প শুনতে আমাদের পাশেই থাকবেন। ভালোবাসা অবিরাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।